আজকে এই স্মরণ সভার আয়োজক আমাদের সংস্থার পাশাপাশি রণনারায়ণ দত্তর পরিবার, ঈশিতা, রিনিতা, সম্বিত আর আমার জায়েদ আর রিনিতার সঙ্গে আজকে আলাপ হলো, কিন্তু সম্বিত আর ঈশিতা এসে আমাদের সঙ্গে আলাপ করে আমি চেয়েছিলাম ওরাই জিনিসটা পরিচালনা করেন, কিন্তু আমাকে করতে বলা হলো, তাই আমি কিছু না, আমি জাস্ট শুরু করে দিচ্ছি। আপনারা সকলে এসছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ওনারা পয়লা বৈশাখের স্কেচ পেলাম, যেটা চতুরঙ্গের মলাটের জন্য করেছিলেন, বৈশাখ সংখ্যার জন্য। তো ভাবলাম আজকের দিনে ওটাই থাকুক। ঠিক 20 বছর আগে করা, 1411, এটা 1431 সাল হবে। আর ছবিটা সঞ্জিত চৌধুরীর তোলা ওনার স্টুডিওতে। তো আজকে কিছুটা স্মৃতিচারণা হবে। আর আমাদের সংস্থা যদুনাথ ভবন মিউজিয়াম অ্যান্ড রিসোর্স সেন্টারের অংশ, ওখানে আমাদের মস্ত বড় একটা ছবির আর্কাইভ আছে। অরিজিনাল ছবি না, এগুলো মেনলি সেই সময় স্লাইড ট্রান্সপারেন্সিতে তোলা হয়েছিল, তারপরে সেগুলো ডিজিটাল কপি হিসাবে আছে। তো অন্যান্য কমার্শিয়াল আর্টিস্ট যারা ছিলেন, 4 জন প্রাধান্য আমাদের কাজের আছে: অন্নদা মুন্সী, ওসি গাঙ্গুলি, রঘুনাথ গোস্বামী আর রণনারায়ণ দত্ত। এই 4 জনের ক্ষেত্রেই আমরা পরিবারের কাছ থেকে, তাদের সংগ্রহ থেকে আমরা ছবি তুলেছিলাম। কারণ বিজ্ঞাপনের শিল্পীদের কাজ হারিয়ে যায়, সেগুলো বিজ্ঞাপনের অফিসে থাকে না, সেগুলো ক্লায়েন্টসদের কাছেও থাকে না। আর আর্টিস্টরা সেইগুলো কিছু কিছু সময় খুব যত্ন করে রাখেন। আর এই 4 জনের ক্ষেত্রেই আমরা সেই কাজ পেয়েছি, কারণ ওনারা প্রচুর আর্টওয়ার্ক, যেগুলো বিজ্ঞাপনে চলে যাচ্ছে কিন্তু অরিজিনাল আর্টওয়ার্কগুলো রেখেছেন। আর তাছাড়া তার পাশাপাশি তারা নিজেরাও স্কেচ পেন্টিং করেছেন। তো যে কারণে আমাদের ইচ্ছে ছিল যে আজকের এই স্মরণ সভাটাকে কেন্দ্র করে কিছুটা আমাদের আর্কাইভে আমাদের যে সংগ্রহটা আছে সেটা থেকে অল্প একটা সিলেকশন ছবি দেখাবো আপনাদের, কারণ ওনার কাজ তো আমরা সরাসরি দেখতে পাই না এখন আর। তো আমি শুরু করছি, কিন্তু আমরা আজকে শুরু করব ওনার জামাই সম্বিত সাহা কিছু পড়ে শোনাবেন ওনার স্মৃতিকথা থেকে। আপনারা দেখবেন যে ছবিগুলো বাইরে, সেখানে কিন্তু রণনারায়ণ দত্ত নিজে ওইগুলো লিখে দিয়ে গেছিলেন। উনি নিজেই ওনার ছবি সাজিয়ে ছোট ছোট করে লিখে দিয়ে গেছিলেন। তো আমরা শুরু করব, সম্বিত পড়বেন। নমস্কার সবাইকে। আজকে এই চৈত্র সন্ধ্যায় নববর্ষের প্রাক্কালে শত ব্যস্ততার মধ্যে আপনারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ। আজ আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলতে বসেছি যার বহুবিধ প্রতিভা বহু বছর ধরে বহু মানুষকে চমৎকৃত করেছে। তার কাজের ও জীবনের যে বিশাল ব্যাপ্তি, তাকে বোধহয় এই সন্ধে বিকেলের মধ্যে ধরে ফেলা হয়তো সম্ভব নয়, কিন্তু সেই প্রচেষ্টাই আমাদের থাকবে। আমাদের মধ্যে আজ অনেক গুণী মানুষ উপস্থিত। তাদের কয়েকজন আমাদের সাথে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। কেমন দেখেছেন তারা শিল্পী ও মানুষ রণনারায়ণ দত্তকে। তবে তাদের কথা শোনার আগে কেমন হয় যদি আমরা রণেনবাবুর জবানিতেই তার জীবনের কিছু কথা শুনতে পাই। ওনার একটা অভ্যেস ছিল, যেটা তপদিদি এক্ষুনি বললেন, যে জীবনের বিভিন্ন মুহূর্তকে লিপিবদ্ধ করে রাখা। কোনো সময় বোধহয় উনি কিছু না করে বসে থাকেননি। উনি চলে যাওয়ার পরে আমরা একটা ডায়েরি খুঁজে পেলাম, একটা কবিতা লেখা। তলায় লেখা, এক অফিসারের জন্যে বসেছিলাম তার অফিসের বাইরে, একটু সময় ছিল কবিতাটা লিখে ফেললাম। So he always immersed himself in creative pursuits.
and he also penned down fragments of his life in the form of a memoir. আমি তার থেকেই কিছু অংশবিশেষ আজকে পড়ে শোনাবো। A story he was really fond of is how he landed up in government art school. তখন তো স্কুলই বলতো, সেটা উনি বারবার লিখেছেন, তখনও কলেজ হয়নি, স্কুল। তো সেখান থেকে একটা এক্সাপ্ট আমি পড়ে আপনাদের শোনাবো। মনে হয় আমার বয়স 8-9 বছর। একটি মাত্র ঘর, এখানে ওখানে কিভাবে যে আমরা কাটিয়েছি ভাবতে কেমন লাগে। বাবা পুরনো চেয়ারে বসে আছেন, কিন্তু লেখাপড়া করছেন। ওখানে উনি প্রায়ই কাগজ পত্রিকা এসব নিয়ে বসে থাকতেন। আমি ঘরের কোণে কি এক সব ভিজিভিজি করছি। এমন সময় এক সম্ভ্রান্ত ব্যক্তি এলেন। ও চেহারাটা আমার এখনো মনে আছে। লম্বা, চিপচিপে ধুতি পাঞ্জাবি, চুনোট করা, হাতে 2-3টে আংটি। ওনাকে বসতে দেওয়া তো দূরের কথা, হঠাৎ বাবা বলে বসলেন, আইসো আইসো, আও আও, আমি তোমারই কথা ভাবতেছিলাম। আচ্ছা, তুমি তো হাত তাত দেখতে পারো, বলো তো আমার এই বড় কুলাটা কি হইব? ডাকার সঙ্গে সঙ্গে আমি হাতটা বাড়িয়ে দিলাম। উনি খানিকক্ষণ নাড়াচাড়া করলেন, করে হাতের ওই দাগগুলো কিছু লক্ষ্য করলেন। এদিক ওদিক করে বললেন, রজনীবাবু, আপনার এই ছেলে শিল্পী হবে, খুব নাম হবে, এই ছেলে আর্টিস্ট হবে। আশ্চর্য যে বাবার মুখে কোনো অবাক ভাব ছিল না। বললেন, হ কইতেছস, তাহলে তাই হইব, আর্টিস্টই বানাবো। ঠিক আছে, ঠিকই আছে। নিতান্ত গরিবের ঘর, বড় ছেলে আমি, অনেক বোন, এক ভাই। বাবা শিক্ষক ছিলেন। তখনকার দিনে কি যে রোজগার করতেন বলতে পারবো না। অনেক দিন অনাহারে কাটাতে হয়েছে মনে পড়ে, এবং সেই জন্য আমার পেটে একটা ছোটবেলায় গন্ডগোলও ছিল। তো বাবার বন্ধু বান্ধব কয়েকজন বড় ছেলে আর্টিস্ট হবে শুনে নানাভাবে বাবাকে বোঝাতে চললেন, রজনীবাবু আপনি বুঝছেন না, এ আপনার বড় ছেলে, একে লেখাপড়া শিখিয়ে বিয়ে এমএ করে চাকরিতে ঢুকিয়ে দিন। কিন্তু বাবা রোগ চেপে বসেছে, না, এ ছেলে আর্টিস্টই হবে। তো বাবার গুরু ভাই শ্রী রমেন্দ্রনাথ চক্রবর্তী আর্ট স্কুলের প্রিন্সিপাল, অত্যন্ত নরম প্রকৃতির মানুষ, ওনাকে বলে আর্ট স্কুলে ঢুকিয়ে দিলেন। অ্যাডমিশনের পরীক্ষা হচ্ছে, বাবা মা গার্জেনরা বাইরে সব বসে আছে, বাবাও একজন। পরীক্ষা নিচ্ছেন বলাইবাবু, মডেলিং এর টিচার। মাঝে মাঝে ঘরের ভেতরে ঢুকছেন আর বেরোচ্ছেন। তো বলাইবাবু বেরিয়েছেন। বাবা হঠাৎ উঠে বললেন, বলাইবাবু, আমার ছেলে ঠিকঠাক আছে তো, কাজ করছে তো? মাস্টারমশাই বললেন, না না, ও বসে আছে। বাবা চিন্তিত হয়ে বললেন, সে কি, ও পারবে তো? বলাইবাবু বললেন, আরে ও সব পড়ে টড়ে বসে আছে। রজনীবাবু, আমি 20 বছর চাকুরি করছি, আজ অব্দি এরকম কোনো ছাত্র পাইনি। আরো 20 বছর চললেও এমন ছাত্র পাওয়া যাবে জানি না। 1.5 টাকা ছিল মাইনে। শুনেই বাবা বললেন, ও তো ভালো করছে, তাহলে মাইনে ছাড়া হয় না? তো বলাইবাবু বললেন, হয় না, 1 বছর আপনাকে চালিয়ে নিতে হবে। আরে ও ফার্স্ট হবে, স্কলারশিপ পাবে, আপনি চিন্তা করবেন। তো বলা বাহুল্য যে অ্যাস্ট্রোলজি একটি বিশেষ বিদ্যা, বেশ ছবি টবির মতো আঁকাঝোঁকা, আমাকে অনেক বোঝাতে চেষ্টা করেছেন অনেকে, কিন্তু আমি মূর্খই রয়ে গেলাম। ওনার এই লেখাটা, যেটা উনি ছেড়ে গেছেন আমাদের জন্যে, এটা বলা যায় একটা ট্রেজার ট্রুভ। তার সমকালীন বহু বিশিষ্ট মানুষের অনুষঙ্গ এই লেখার পরতে পরতে জড়িয়ে আছে। সে এম এফ হুসেন থেকে উত্তম কুমার, সত্যজিৎ রায় থেকে ঋত্বিক ঘটক, যামিনী রায় থেকে অন্নদা মুন্সী, তপন সিনহা থেকে বিমল রায়, শিল্পী ও শিল্পজগতের বিভিন্ন মানুষের আনাগোনা এই লেখাতে। তার মধ্যে আমি ঠিক 2টি বিশেষ ঘটনার কথা আজ উল্লেখ করতে চাই। তখন তিনি আর্ট স্কুলে, সদল বলে গেছেন শান্তিনিকেতন। বিকেল 4টে হবে, আমাদের অবনীন্দ্রনাথের সঙ্গে দেখা করার কথা।
সবাই ঠিকঠাক হয়ে মনে হয় 20-25 জন হবে, শ্যামলীতে জড়ো হলাম। অবনীন্দ্রনাথ ইজি চেয়ারে বসে আছেন, বাচ্চা কাচ্চা বড় সব মিলে বেশ জমাট হয়েছে। কই রে, তোদের জিনিয়াস কই, এদিকে আয়। আমার হাতের নলাটা ধরে ঝকাট দিলেন, হাতটা কাঁপছিল। বললেন, তুই নাকি জিনিয়াস? তো জিনিয়াস হবি তো আর্ট স্কুলে পড়িস কেন? তুই কি আঁকিস? উত্তর দিলাম, ল্যান্ডস্কেপ। সে কি? ও বাবা, সে তো খুব শক্ত কাজ। কথাটা বলতে বলতে চারদিক খোলা চাতাল থেকে আকাশের দিকে হাত তুললেন, বললেন, ওই মেঘ চলেছে, ও তো চলে যাবেই, ওকে কি ধরে রাখা যায়? কথাটা ধাক্কার মতো লাগলো, মনটাও খারাপ হয়ে গেল। উনি আবার বলতে লাগলেন, ও তো আস্তে আস্তে এগিয়ে যাবেই রে। দেখতে দেখতে সন্ধ্যা হতে চলল। উনি বলে উঠলেন, ওই যে সূর্য ডুবে যাচ্ছে দেখছিস, দেখছিস না, দুনিয়াটাকে লাল রঙে ডুবিয়ে দিয়ে চলে গেল। এসব কথা একটা মনে ছাপ ফেললো। এরপরে আমি কিছুদিন পরে সাদিয়া গিয়েছিলাম, আসামের একটি জায়গা, পাশেই নদী ছিল। আমার মেজদা ওখানে থাকতেন অফিসের কাজের প্রয়োজনে, ওখানেই। তখন কেবল গৈরিক দুনিয়া, খুঁজে খুঁজে একটি সন্ধে, আর দূর থেকে লাল আর গেরুয়া ছড়িয়ে পড়েছে, লা 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 ডাকছে, গরুটা ঘরে পিচ্ছে। ছবিটা মাত্র ওয়াশ আর ওয়াশ, কোথাও গাঢ় কোথাও হালকা, বেশ হয়েছে। সূর্যি ডুবে যাচ্ছে লালে লাল করে, একটি ছোট ছেলে লা 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 করে ডাকছে। আস্তে আস্তে সন্ধে এসে পড়ল। ছবিটি এখনো আছে, এটি খুব মনের কাছে আছে। আর একটি মজার গল্প বলে শেষ করব। এটা বোধহয় 1961-এর ঘটনা, তাই শুনেছি। কবি ও কাহিনী বলে রবীন্দ্রনাথের ওপর একটা বড় এক্সিবিশন করলাম সবাই মিলে। আঁকা বা সজ্জার ভার পড়ল আমার ওপরে। ডক্টর বিধান রায় উদ্বোধন করলেন। রবীন্দ্রনাথের জীবন থেকে, শৈশব থেকে শুরু করে তার জীবনটাকে ধরা হয়েছিল। ওনার বাড়িরও বেশ কয়েকজন সেখানে ছিলেন। মূর্তির মাধ্যমে এবং ছবি আঁকার মাধ্যমে বেশ বড় কাজ হলো। ওই বিড়লা প্ল্যানেটোরিয়ামের উল্টো দিকে, রাস্তার ওপারে, মানে থিয়েটার রোড এবং চৌরঙ্গের কোনাতে তখন ওই জমিটা খালিই ছিল। যে ঘটনার কথা লিখছি সেটা মজার। বিকেলের দিকে নামলো বৃষ্টি, কিছুতেই থামে না। আমাদের যারা সব বন্ধু বান্ধব, মানে শুভদা, শুভ ঠাকুর, নিহার বাবু, নিহার রঞ্জন চক্রবর্তী, আতাউর রহমান, ওনার ছেলে আজকে আমাদের মধ্যে রয়েছেন, জাইদ অশোক রহমান, আমার ভাইরা ভাই, ওনারা সব থাকবেন দূরে। আমাকে বললেন, এই তুমি গিয়ে থাকো, তুমি সামনে যাও। তো বড় রাস্তায় ছাতা নিয়ে আমি দাঁড়িয়ে আছি। কখন ওই নেম প্লেট নাম্বার 1 ওলা গাড়িটা আসবে তখনই ছুটে যেতে হবে, গিয়ে ধরে টরে আনতে হবে আর কি। তো আমার ডিজাইন সবসময় একটু তেড়া বেঁকা, উঁচু নিচু ইত্যাদি। তো এবার আমি শুরুই করেছি 5 ফুট উঁচু থেকে, উঠতে হবে। তো তখন বৃষ্টি পড়ছে, তো ডক্টর রায়কে নিয়ে ছাতা ধরে এগোচ্ছি। সিঁড়িতে উঠতে উঠতে আমাকে একটু ঝাঁকার দিয়ে বললেন, এই রাখো হে ছোড়া, এই তোমার মতো অনেক দেখেছি। তখন ওনার সঙ্গে আমার পরিচয় হয়নি। বোধহয় আমি পরে, এটা এখানে লেখা নেই, উনি বোধহয়, যেটা আমি শুনেছি, ওই উঁচু উঠার সময়তে উনি হাতটা ধরতে গেছিলেন বিধান রায়ের। তখনই উনি বলেছিলেন, রাখো হে ছোড়া, তোমার মতো অনেক দেখেছি, বলে ওকে সরিয়ে দিয়েছিলেন। তো তখনও আমার সঙ্গে ওনার তখন পরিচয় হয়নি। উনি বলছেন, রনেনবাবু এখানে, যে কাজটা বেশ ভালোই হয়েছিল। অশোক যোগেন, মানে যোগেন চৌধুরী, উনি কদিন আগে এটা বলছিলেন, আরও কয়েকজন মিলে আমরা করেছিলাম। তো সেদিন তো যাই হোক মোটামুটি ভালোভাবে কেটে গেল। এর কিছুদিন পরে এলেন জওহরলাল নেহরু, ভারতের প্রধানমন্ত্রী, আর ডক্টর রায়ও সঙ্গে এসছেন। আমার উপরে আবার একই কাজ পড়েছে, যে নেহরুজিকে সব বুঝিয়ে 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 নিয়ে যাওয়া। তো বলতে বলতে আমি এগোচ্ছি। তো এমন একটা তখন দৃশ্য এলো, একটা জায়গা ছিল, মতিলাল নেহরু ও আরও কয়েকজন। তো আমি বোঝাচ্ছি, একটু দূর থেকে ডক্টর রায় আস্তে আস্তে কানে এসে বললেন,
এই তুমি তো শুধু ওর বাবা মায়ের ছবিটা দেখাচ্ছ, আমার বাবা মায়ের ছবিটা দেখাও। তো এবার বলুন কি করা যায়। বাচ্চা ছেলের মতো এমন একটি কথা বললেন, উনি অবশ্য লিখেছেন। এসব গল্প অবশ্য সবাইকার জন্য নয়। যাই হোক, এই সব কটা গল্প বলে আমি শেষ করলাম, বাকিটা এবার তপতি। থ্যাংক ইউ। না, ওনার যে এরকম লেখা আছে সেটা আমরা জানলাম, আমাদের পড়ার খুব ইচ্ছে রইল। আর যদি ছাপানো হয় তো কথাই নেই, মানে যদি ওনার ছবি সমেত ওনার কথা ছাপানো যায় খুবই ভালো হয়। অ্যাকচুয়ালি উনি প্রত্যেকটা লেখা লিখেছেন, পাশে স্ক্রিবল করে ছবি আঁকা রয়েছে। ইটস ওয়ার্থ পাবলিশিং, অ্যাবসলিউটলি। হ্যাঁ, সো ইটস মানে এরকম একটা সাচ রিচ রেকর্ডস। হ্যাঁ, আমি এরপরে আমাদের যদুনাথ ভবন সেন্টারের সিনিয়র অধ্যাপক গৌতম দাকে বলবো অল্প কিছু বলতে। গৌতম দাস, নমস্কার। রণনারায়ণ দত্ত প্রসঙ্গে আমি সেন্টারের সঙ্গেই যুক্ত, আর্কাইভসের সঙ্গে যুক্ত ছিলাম। সেই সূত্রে আমার সঙ্গে ওনার সাক্ষাৎকার হয়। বাট সাক্ষাৎকারের আগেও দুই একটা কথা বোধহয় বলে নেওয়া দরকার। আমরা যখন বড় হচ্ছি, এই 50-60, তখন তো এত সোশ্যাল মিডিয়া ছিল না, আর কাগজ দেখতাম, কাগজ পড়তাম, বই পড়তাম। এখনো পড়ি, দিনে 4টে কাগজ পড়ি। সোশ্যাল মিডিয়া ফিডিয়া জানিও না খুব ভালো। সেই কাগজ এবং বইতে 50-এর দশকে আপনারা সবাই জানেন শালিমারের বিজ্ঞাপন বেরোত, এবং শালিমারের বিজ্ঞাপন স্টেটসম্যানে বেরোত, বাংলায় বেরোত, এবং পঞ্চতন্ত্রের গল্প। পঞ্চতন্ত্র সবাই জানেন, বিশেষ করে পার্টিকুলারলি অনেকগুলো ভাগ আছে। সাধারণত মিত্রভেদ ও মিত্রলাভ, এই দুটো সেকশনের গল্প বেরোত। এবং একটা ছবির কথা আমার খুব মনে আছে, বড় করে আঁকা, বানর, কুমির এবং কালোজাম। কুমির সেই গল্পটা জানেন, কালোজাম চাইছে, বানর কালোজাম দিচ্ছে, কুমির খুব খুশি, তারপরে কালোজাম বউকে খাওয়ায়, বউ বলে বানরকে ধরে নিয়ে আইসো, তার নিশ্চয়ই যে এত ভালো কালোজাম খায় তার মাংস মেটে খুব ভালো হবে। তারপরে সে ধরে নিয়ে যাচ্ছে, বলে কেনা হাট কোথায়, হাট গাছে আছে। এই পুরো গল্পটা 2-3টে সংখ্যা ধরে একজন আঁকছেন, সাদা কালো রেখা। কিন্তু তখনও মনে হতো কি বর্ণাঢ্য। আমি ডেলিভারেটলি শব্দটা ব্যবহার করছি, বর্ণাঢ্য। সাদা কালোর মধ্যেও যেন একটা বর্ণের আভাস আছে। আভাস কথাটা আমাদের সংস্কৃত রসশাস্ত্রে দোষ। আমি আভাস কথা ফুটে বেরোচ্ছে, অথচ ফুটে বেরোচ্ছে না। একটা পটের মতো গল্পের সিরিজটা একজন লোক এঁকে যাচ্ছেন, পঞ্চতন্ত্রের গল্প। শালিমারের বিজ্ঞাপন তুচ্ছ, গল্পের প্রেজেন্টেশনটা ছবির মধ্য দিয়ে খুব সুন্দর। তখনকার দিনে কিছু কিছু
বিজ্ঞাপনে আমার মনে হয় খুব সুন্দর, যেরকম বিনয় বাবুর বিজ্ঞাপন, কি হারাইতেছেন তা জানেন না, ক্যাপ্টার ফর্টিজে, কলকাতা শহরে জল জমেছে, গাড়ির ধাক্কা দিচ্ছে, পড়তে পড়তে মনে হতো বিনয় বাবুর লেখাগুলো বিরূপাক্ষের গল্পের সঙ্গে সাযুজ্য রেখে চলে। তাই পঞ্চতন্ত্রের ওইগুলো যে কে আঁকতেন আমি জানতাম না। আর একটা প্রচ্ছদ খুব স্ট্রাইকিং ছিল, মাঝে মাঝেই বেরোতো, কাবুলিওয়ালা ছাড়া। হ্যাঁ, তিতাস একটি নদীর নামের বইয়ের প্রচ্ছদ, যার এক টানে ওই ছোট নদীটার রেখা ফুটে উঠছে প্রচ্ছদে। কাবুলিওয়ালা। পরে শুনলাম লোকজনের কাছে জেনে এই ছবিগুলো রণেনারায়ণ দত্ত বলে একজন কেউ আঁকছেন। পরে ছবি দেখছি, আঁকছি, ঘটনাটা আবার আমার কিন্তু ছবি টবিতে খুব একটা আগ্রহ নেই। হ্যাঁ, ছিল না, খুব বুঝি তাও নয়। ঘটনাচক্রে সেন্টারে আসতে হলো এবং সেন্টারে দায়িত্ব পড়ল কাজ করতে হবে। তা ঠাকুর ঠাকুর তো করে পারবো না। আমি তখন ঠিক করেছিলাম কি করা যায়, তা বিজ্ঞাপন দেখতাম। ব্যোমকেশ বলেই কাছে কাগজে বিজ্ঞাপন দেখতে হয়, তাই আমি বিজ্ঞাপন দেখতাম এবং আমি ভাবলাম এই বিজ্ঞাপনের ছবি জোগাড় করতে হবে। সত্যজিৎ রায় আছেন কমার্শিয়াল আর, কিন্তু আমার কাছে সত্যজিৎ রায় খুব বড়। সত্যজিৎ রায়, পূর্ণেন্দু ভট্টী, রঘুনাথ গোস্বামী, রণেনারায়ণ দত্ত, ওসি, খালেদা, এদের ছবি, প্রচ্ছদ, বর্ণিল এবং প্রত্যেকের স্টাইল কিন্তু আলাদা। একটা কন্টেস্টেড ফিল্ড, সেখানে যেন কোনো স্টাইল আসছে। আমাদের এখানে আছে ওসি, টাটার ছবি আঁকছেন এবং প্রত্যেকটা জায়গায় ওই ইন্ডাস্ট্রি, শ্রমিকদের পেশি, হাতের হাতুড়ি, সেইগুলো কাজ করছে। এই ধরে আমরা বেশ কিছু কালেকশন লোকের বাড়িতে গিয়ে গিয়ে জোগাড় করেছিলাম এবং একজনের সূত্রে আর একজনের পেতাম। যেরকম অনুদা মুন্সি বলেছিলেন, ওনার মেয়ে বলেছিলেন বুকু মুন্সি, চলুন রণেনদার বাড়িতে নিয়ে যাই। বাবা রণেনদার কথা খুব বলতেন। আমরা প্রথম, আমি চিনি না বলে আপনি চলুন, বাবার ছবিগুলো যা পেয়েছেন রণেনদার ছবি। আমরা তখন বুকু মুন্সির থ্রু দিয়ে রণেনারায়ণ দত্তের বাড়িতে গিয়েছিলাম এবং উনি খুব সহৃদয় ব্যবহার করেছিলেন। খুশি হয়েছিলেন যে ওনার প্রচ্ছদের খবর রাখি, সযত্নে রাখতেন এবং মনে রাখবেন রণেনারায়ণ দত্ত ঠিক সেই সময় আরেক ধরনের বিরাট কাজ শেষ করেছেন, ইনস্টলেশন। স্টেট ব্যাংকের আর্কাইভস, আমিও ভাবছি আমাদের সহকর্মী, স্টেট ব্যাংকের যে অসাধারণ আর্কাইভের ডিজাইন, সেটা কিন্তু রণেনারায়ণ দত্ত শেষ করেছেন, ইনস্টলেশনের কাজ, যার ফলে আর একটা জগৎ এদের সবাই কাছেই উঠে আসছে যে কমার্শিয়াল আর্টের ফিল্ডটাও
একটা ফিল্ড নয়, সেখানেও নানা গোত্রের কাজ চলে, হাতের কাজ। কোথাও প্রচ্ছদ, কোথাও হিরণদা খুব হেল্প করতেন, হিরণদা কোথাও ইনস্টলেশন, কোথাও ছোট বিজ্ঞাপন। এবং এগুলো কিন্তু রণেনারায়ণ দত্ত আমাদের ইন্টারভিউতে বোঝাবার একটা চেষ্টা করছিলেন যে প্রত্যেকটা ভাগকে কিন্তু আলাদা করে বুঝতে হবে, এবং সবাই যে সব ভাগে সমান দক্ষ হবে তা নয়, সবাইকে সব কাজ করতে হয়। হ্যাঁ, কিন্তু লেটারিং এর কাজে সত্যজিৎ রায় যেমন দক্ষ, অন্য লোকের হয়তো লেখার কাজে সে অনেক বেশি দক্ষ। এই কমার্শিয়াল আর্টের ক্ষেত্রেও এই সূক্ষ্মতা বিচার খুব বেশি দরকার। হ্যাঁ, এদিক থেকে রণেনারায়ণ দত্তের কাজের মূল্যায়ন নিশ্চয়ই আপনারা করবেন। সিরিজ লিখেছেন, আমার কাজে ওনার ডিটেল বর্ণাঢ্যতা, একদিকে বর্ণাঢ্য, আরেকদিকে একটা পেইন্টিং এর মধ্যে কত রকমের ডিটেল বসানো থাকে, একটা মুঘল পেইন্টিং এর মতো করে প্রত্যেকটা ডিটেল যেন বসিয়ে আমি পুরো পটটাকে ভরিয়ে দিচ্ছি। এই দৃষ্টিটা আমাকে আকর্ষণ করেছিল। এবং ওনার বাড়ির কথা কি বলবো, উনি যেতেন, স্ত্রীকে আলাপ করিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন যে ওই যে সব মহিলা দেখছেন না মডেল, উনি কিন্তু আমার স্ত্রী, আমি কিন্তু আর কাউকে সাধারণত মডেল হিসেবে ব্যবহার করি না। এইভাবে আমরা ৩-৪ দিন ওনার বাড়ি গিয়েছি। তখন একজন ভদ্রলোক লিস্ট করছিলেন, তার গলা স্বরও শুনবেন, প্রায় ৮টা থেকে ৬টা পর্যন্ত চা আসছে, ছবি তুলছেন, উনি গল্প করছেন, এবং আমরা আস্তে আস্তে, তখনকার দিনের অত দ্রুত নেই, আর আমি যন্ত্রপাতি ভালো জানি না, ইন্দিরা আর কমলিকা লিস্ট করছে, গুলিয়ে গেলে মুশকিল, আর বিকাশবাবু ছবি তুলছেন, একটার পর একটা আইটেম রাখা হচ্ছে, ওপর থেকে ছবি তোলা হচ্ছে, এবং যাই বইয়ের অ্যাক্সেশনের মতো নম্বর দেওয়া হচ্ছে। উনি সামনে বসে আছেন, কোনোদিন কোনো ধৈর্যচ্যুতি দেখিনি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। গৌতম দাস বলার পর আমার মনে হলো আমার এখন ছবি দেখানোর সময়, কারণ উনি শেষ করলেন একটা বর্ণনা দিয়ে কিভাবে আমাদের খুব যে অ্যাডভান্স যন্ত্রপাতি তখন ছিল তা না, একজন ফটোগ্রাফার, আমরা ট্রান্সপারেন্সি তুলতাম, পরে সেগুলো ডিজিটাইজ করা হয়েছে, আর হাতে হাতে লিস্টিং করা হতো, মাপঝোপ নিয়ে লিস্টিং করা হতো। তো এই কাজটা হয়েছে, আমার তারিখটা আমার ঠিক জানা নেই, কিন্তু আমি যখন 2011-এ এক্সিবিশন করেছিলাম তখন রণেনবাবুর কাজ আমাদের আর্কাইভে এসে গেছে। সেটা আমি ধরে নিচ্ছি এটা 2009 কি 10 নাগাদ করা হয়েছিল বেশিরভাগ কাজটা। আচ্ছা, তো আমি শুরু করছি এটা মানে একটু প্রথম থেকে বলে যে আমাদের কাছে 157টা কাজ আছে, সেটা মেনলি ওনার ছাপা বিজ্ঞাপনের কাজ আর আর্ট ওয়ার্ক, মানে বিজ্ঞাপনের পেছনে যে পেন্টিংটা, যে স্কেচ, এই ধরনের কাজ আছে। কিন্তু আমরা তো মানে পড়েছি যে ওনার বহুমুখী প্রতিভা, ওনার কাজ শুধু ড্রয়িং, স্কেচ আর ছাপা বিজ্ঞাপনের মধ্যে আবদ্ধ থাকেনি। উনি এক অর্থে
বিজ্ঞাপনের পাশাপাশি উনি প্রচ্ছদ করছেন প্রচুর। উনি যেটা গৌতমদা যে বর্ণনা দিচ্ছেন যে উনি একটা গল্পকে ছবির মতো সাজিয়ে তুলতে পারতেন, সেগুলি ইলাস্ট্রেটর হিসাবে উনি প্রচুর কাজ করেছেন। দেশ, আনন্দবাজার পত্রিকা, শুভ ঠাকুরের সুন্দরম পত্রিকায় ওনার এই কাজ আছে। আমার তো মনে হচ্ছে যে আমরা অনেক অন্যান্য জায়গা থেকেও রবীন্দ্রনাথ দত্তর কাজ হয়তো জোগাড় করতে পারি। যেরকম আমাদের কাছে খালেদ চৌধুরীর প্রচ্ছদের বহু কাজ আছে, তো একটু প্রচ্ছদ খুঁজলে হয়তো আমরা পিতাশী চিরদিন নামে প্রচ্ছদটা পেয়ে যেতে। আমি আজকে একটু ছোট্ট সংগ্রহ দেখাচ্ছি। শুরু করছি যে কাজটার জন্য উনি বলা যেতে পারে খুবই আগের কাজ, কিন্তু এটাই সকলের মন জয় করেছিল। মানে এই একটা ছবি যেখানে মডেল ওনার স্ত্রী। সবচেয়ে ইন্টারেস্টিং এটা একেবারে লেআউট স্টেজের অরিজিনাল ড্রয়িং, কারণ আপনি দেখবেন এখানে কপি এখনো বসেনি, বেশ কিছু লেখা বসবে। ড্রয়িং এ কিছু মার্ক থেকে গেছে। এটার পরে আমি এই যখন উনি মারা যাওয়ার পর দেখলাম একটা ছাপা বিজ্ঞাপনটাও ব্যবহার করা হয়েছে। তো এটা আমাদের ভাবলাম এটা একটু শুরু করি, কারণ ওনার আইকনিক কাজের মধ্যে আমার মনে হয় এটা একটা। আর আইকনিক নানা কারণে। এটা সাই 1957, আমার কাছে এটা আমার জন্ম বছর, সেটা 1957 ইম্পর্টেন্ট ইয়ার। আরেকটা মনে হলো যে জবা কুসুম, জবা কুসুমের কি স্টেটাস, মানে সেই সময় একটা ঘরে ঘরে জবা কুসুমের একটা নাম, সেন পরিবারের একটা মস্ত বড় একটা জায়গা বাংলা সমাজে। তো অনেক কিছু মনে করিয়ে দেয়। আজকে জবা কুসুম নেই, শালিমার এখনো চলছে, বরলিন এখনো চলছে, কিন্তু জবা কুসুমের দিন পেরিয়ে গেছে। তারপরে আমি চলে আসবো এই দুটোই আমার সিনেমার পোস্টারের ছবি। একটা তো খুবই বিখ্যাত, যেটা কাবুলিওয়ালার ছবি, ওটাও 1957 সালে করা। ছুটির পোস্টারটা আমরা অনেক পরে পেয়েছি। উনি ছুটির পুরো লেটারিংটা করেছিলেন। এই যে দুটো পাখি, একটু আলোটা যদি বন্ধ করে দেয়, এই ছুটিতে ওই যে দুটো পাখির মতো উড়ে যাচ্ছে, এই লেটারিংটা অরুন্ধতী দেবী নাকি বলেছিলেন এটা ওনাকে দিয়ে করাবেন, আর কাউকে দিয়ে করাবেন না। তো এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে সবসময় কিন্তু এখানে ক্লায়েন্ট আর অ্যাডভার্টাইজিং আর্টিস্ট ওই সম্পর্ক ছিল না। এখানে তো অনেক জায়গায় বন্ধুত্বের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আর তপন সিং আর অরুন্ধতী দেবী দুজনের সঙ্গে ওনার বহু দিনের মিত্রতা ছিল, যে কারণে যখন আমার পিসিমা অরুন্ধতী দেবী যখন প্রথম ওনার পরিচালনার কাজটা করলেন, উনি নাকি বলেছিলেন যে একমাত্র রণনারায়ণ দত্তকে দিয়েই উনি ওই টাইটেল লেটারিংটা করেন। তো এইটাও আমরা খুঁজে পেলাম কিছুটা ঈশিতার সাহায্যে, এই ছুটির পোস্টারটা। একটা 1957, একটা 1967, 10 বছরের মাধ্যমে। উনি আরেকটাও সিনেমা পোস্টার করেছিলেন যেটা আমি খুঁজে পাইনি, যেটা হারানো সুর। ওটা হয়তো খুঁজলে আমরা পেয়ে যাবো। আচ্ছা, আমি যেটা চেষ্টা করবো করতে, যে আমি ঈশিতাকে বলেছিলাম যে ওনাকে একটা টাইম লাইন পাওয়া যায়, এখন হয়তো নেই, কিন্তু আমরা এইটুকু জানি যে উনি সিলেটে ওনার জন্ম, আর যে গল্পটা বলেন ওটা নিশ্চয়ই সিলেটেই তখন হয়েছে। তারপরে কলকাতায় চলে আসেন স্কুল শিক্ষার জন্য, তারপরে গভর্নমেন্ট স্কুল অফ আর্টে ভর্তি হন। সেই তারিখগুলো আমরা এক্সাক্ট তারিখগুলো জানি না, কিন্তু একটা এক্সিবিশন ক্যাটালগ দেখলাম 1946-এ। ওখানে উনি তখন স্টুডেন্ট হিসাবে ছবি দেখাচ্ছেন, ছবির দাম আছে, সেই ছবি উদ্বোধন করেছিলেন যামিনী রায় 1946-এ। তো খুব সম্ভব উনি 1945 থেকে 1944 থেকে 47-48 সাল গভর্নমেন্ট আর্ট কলেজে পড়েছেন, যেখানে রমেন চক্রবর্তী তখন প্রিন্সিপাল, মাখনলাল দত্তগুপ্তর সঙ্গে ওনার আলাপ, জাইনুল আবেদিন, আনবারুল রহমান, এদের প্রত্যেকের সঙ্গে ওই সময় সম্ভবত ওনার অন্নদা মুন্সির সঙ্গেও যোগাযোগ হয়, যে কারণে ওনাকে বিজ্ঞাপনের দিকে ওনার একটা টান আছে। যে ছবিটার কথা সন্দীপ বললো সেটা আমাদের কালেকশনে আছে, যেটা ওই সানসেটের ছবি আসামে, কিন্তু আমি সেটা বেছে নিইনি কারণ এই গল্পটা আমার জানা ছিল না।
আমি শুরু করছি ওনার আর্ট কলেজের সময় কিছু কাজ দিয়ে। ওয়াটার কালার স্কেচ করতেন, দার্জিলিং কালিম্পংয়ের বহু কাজ আছে। একটা কাজ আছে আসামের কাজ বলে, লেখা আছে অ্যানেকডোট টু ইট, কিন্তু অ্যানেকডোটটা সেখানে লেখা নেই। এখানে আমাদের আর্কাইভিং এর গাফিলতি, সেটা আমরা অ্যাড করে রাখি। উনি এই ধরনের স্কেচ করে যেতেন অনেক পরেও। ওনার পরে যখন লন্ডন ভ্রমণের সময় ট্রাফালগার স্কোয়ারেরই এই ধরনের স্কেচ পাচ্ছি, যে উনি দিস ট্রেডিশন অফ ট্রাভেলিং এন্ড স্কেচিং উনি চালিয়ে গেছেন। আমি আসি, যেটা আমার মনে হয় আমাদের আর্কাইভে লেখা আছে যে খুব সম্ভব ওনার প্রথম বিজ্ঞাপনের কাজ করা হচ্ছে। আর্ট কলেজ পাশ করার পর, এটা আমি খবরের কাগজে ওনার অভিযোগের মধ্যে পড়লাম যে অন্নদা মুন্সির একটা সংস্থা ছিল প্রবেশিকা বলে, সেখানে উনি প্রথম কয়েক বছর কাজ করেছিলেন কলকাতায়। তারপরে ওনার এই কাজের দক্ষতা গুণ যেরকম ছিল, উনি স্টোনার, বিদেশি কোম্পানি স্টোনারকে চাকরি পেয়ে বম্বে চলে যান। তারপরে খুব সম্ভব 1954 নাগাদ উনি JWT জয়েন করে কলকাতায় আসেন। আবার 20 বছর JWT তে কাজ করে, became as art director। তো ধরা যায় যে ওনার 50 না চিফ আর্ট ডিরেক্টর। আর 1974 উনি ওনার নিজের সংস্থা শুরু করেন, রণনারায়ণ দাস অ্যাসোসিয়েটস, আরেকটি অ্যাসোসিয়েটস। 70s উনি এক ধরনের কাজ শুরু করেন যেটা আমাদের কাছে তার কোনো নিদর্শন নেই, যেটা গৌতমদা বলছিলেন প্যাভিলিয়ন ডিজাইন। তখন ট্রেড ফেয়ারের যুগ, হি ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স উইথাউট অ্যান আর্কিটেকচার ডিগ্রি। উনি অসাধারণ লেআউট করতেন, যেটার বেসিসে পুরো ইনস্টলেশনটা করা যেত। তো অনেক গল্প আছে, ইন্দিরা গান্ধীর সঙ্গে আলাপ হয় সেই সূত্রে। ভিলাই ট্রেড প্যাভিলিয়ন বানাচ্ছেন, তার গল্প সিদ্ধান্তবাবু লিখেছেন। তো ওটা একটা মস্ত বড় ওনার কাজের একটা নতুন দিক খুলে যায়। ওইগুলোর কিছু লেআউট ফটোগ্রাফ যদি আমরা জোগাড় করতে পারি খুব ভালো হয়। উনি পাশাপাশি মিউরালের কাজও করেছেন, আর করেছেন যেটা অনেক পরে মিউজিয়াম ডিজাইনের দিকে উনি চলে আসেন। এখানে সেটা নিয়েও বলবেন, অভিপ্রভু আছেন এখানে। তো এটাই মোটামুটি ওনার কাজ। আমি হয়তো কিছু কিছু জায়গা ফেলেও গেছি, কিন্তু মোটামুটি দিস ইজ দ্য রেঞ্জ অফ কাজ। তার মধ্যে আমি বলবো যে বিজ্ঞাপনের কাজের একটা, সেটাই ওনার জীবিকা পেশা ছিল। আর যেটা আমাদের আর্কাইভে একটা খুব বিশেষ সিরিজ আমরা পাচ্ছি, ওনার ক্যালেন্ডার। এইটাও বলা যায় যে বিভিন্ন ফার্মের জন্য তখন একটা থিম মাথায় রেখে ক্যালেন্ডার ডিজাইন করা। They were art calendars of a particular kind. তো আর এটা যেরকম একটা ক্যালেন্ডারের জন্যই করা, evolution of communication, তার দুটো কাজ আছে। ওয়ান ইজ দ্য রেলওয়ে স্টেশন, আরেকটা ইজ দ্য প্রিন্টিং প্রেস। তো আমি একটা উদাহরণ দিলাম, এটা 1952 কাজ। তারপরে এটা বলা হচ্ছে যে এই কাজ উনি ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার আর্ট এক্সিবিশন 61-এ অ্যাওয়ার্ড পান এর জন্য। এটা ফিলিপসের জন্য করা, জাহাজ নিয়ে। জাহাজ যেরকম উনি এটাকে একটা কল্পনা করে নিচ্ছেন মহেঞ্জোদারোর শিপ। আদৌ মহেঞ্জোদারোর আমলে জাহাজ ছিল, তখন ম্যারিটাইম ট্রেড ছিল কিনা জানি না, কিন্তু উনি যেরকম উনি অনেক কিছুই, উনি ভারতবর্ষের অতীতে অনেক কিছু ওনারা কল্পনার মাধ্যমে চিত্রায়ন করেছে। তো এটা কিন্তু আরম্ভ করছেন একেবারে দেখা একটা জিনিস নিয়ে, পুরীর সমুদ্রে একটা ডিম, সেটা দিয়ে কাভারটা শুরু করছে। কিন্তু তারপরে উনি অনেক রকমের জাহাজের একটা ইতিহাস তৈরি করছেন। আরেকটা ক্যালেন্ডারে এসে যায় এরপরে। আমি একটু ক্রোনোলজিক্যালি সাজানোর চেষ্টা করেছি। 64-এ উনি হামদর্দ মেডিকেল কোম্পানি, এই কোম্পানি নিশ্চয়ই উঠে গেছে, কিন্তু এখানে হয়তো অনেকের মনে থাকতে পারবে এরকম একটা কোম্পানি ছিল। তার জন্য উনি করেন, এখন আছে So he does something on the 5 elements: air, water, fire, earth. So তার দুটো এখানে আমরা যেটা দেখছি, how powerful the artwork is that goes into a calendar. মানে এগুলোকে একটা আলাদা, পরের দিকে উনি এগুলোকে আলাদা পেন্টিং ফর্মে বাধ্য রেখেছেন।
বাট এইগুলো আমরা যেগুলো পাচ্ছি was sometimes the original artwork, sometimes the calendar print itself. আমরা যখন এই ক্যালেন্ডার গুলো থিমস ভাবি, আমার ছোটবেলার কথা খুব মনে হয়, কারণ আমরা সবাই একটা ইউনিটি ইন ডাইভার্সিটি একটা আইডিয়া নিয়ে বড় হয়েছি যে ভারতবর্ষ বিচিত্র, তার নাম ঐতিহ্য আছে, আর সবকিছু মিলেই ভারতবর্ষ, আমরা ভারতবাসী। তো এই ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া, ম্যারেজ প্রসেশনস অফ ইন্ডিয়া, ডান্সেস অফ ইন্ডিয়া, কস্টিউমস অফ ইন্ডিয়া, this was a very very important series সে সময়। টেক্সটাইলস অফ ইন্ডিয়া, শাড়ি, বিভিন্ন জায়গায় শাড়ি কিভাবে পরা হয়, তো সেরকম ওনার এই ধরনের একটা পুরো সিরিজ আছে ফেস্টিভ্যালস নিয়ে, ডান্স নিয়ে। এটা যেরকম ম্যারেজ প্রসেশনস নিয়ে ওনার একটা কাজ, ক্যালেন্ডারি টাইটেল পেজ গুলো যেরকম হতো সেটার একটা আন্দাজ পাচ্ছি এখানে, এটা কাইন্ড অফ ফ্লাই লিফের মতো। And this is done for Philips. So Philips is certainly one of his major clients. GKW, কিন্তু এইগুলো করা হচ্ছে যখন he is possibly the top art director of JWT. 60s and calendar is when he is working for JWT and working his way to becoming the head of the art department. This is a one for GKW on Indian sports and pastimes. সেখানে অনেক কিছু, from fencing to দাবা খেলা to kite flying আছে। Again, the cover page is a very very interesting one, almost একটা gift আইটেমের মতো, যাতে খোলা হয় জিনিসটা। এই ক্যালেন্ডার গুলো আমার মনে হয় একটা অসাধারণ সিরিজ, রঘুনাথ গোস্বামীও করেছেন, কিন্তু ওনার সিরিজটাই সবচেয়ে বিচিত্র আর বড় সিরিজ আছে আমাদের কাছে। আচ্ছা, প্রথমটা পঞ্চতন্ত্রের গল্পের কথা বলছিলেন, উনি নানান ভাবে পঞ্চতন্ত্রের গল্পের ইলাস্ট্রেশন করেছেন। একটা খবরের কাগজের পাতায় শালিমার তেলের জন্য, কিন্তু ক্যালেন্ডারও করেছেন, হিতোপদেশ আর পঞ্চতন্ত্রের গল্প। এটা গ্যাঞ্জেস প্রিন্টিং কোম্পানির জন্য করা। এখানে খুব ইন্টারেস্টিং, এখানে একটা ফার্মেরও ইতিহাস পাওয়া যাচ্ছে। ওনার কাজের ডিটেল গুলো এখানে বোঝা যায় যে এখানে খোপ 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 করে করে যেন নানান রকম ছোট ছোট গল্পের মধ্যে একজন প্রধান চরিত্র, সিংহ প্রধান চরিত্র, এখানে ইনি প্রতিনিধি, সাধু প্রধান চরিত্র, একটা আছে শেয়ালের প্রধান চরিত্র একটা আছে। একটু তাড়াতাড়ি করি কারণ অনেকগুলো দেখানোর আছে বলে। অনেকে মনে করে যে ওনার এই ক্যালেন্ডার সবচেয়ে অনন্য এক কারণে যে উনি অ্যাকচুয়ালি, এখানে কিন্তু বসার জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছেন সামনে কিন্তু বসার জায়গা আছে, জায়গা আছে। ইনকোয়েলস, ইন্ডিয়ান ইনকোয়েলসটা আপনারা এখানে কয়েকজন জানবেন যে শুভ ঠাকুর ওনার বন্ধু, যিনি আর্টিস্ট, কালেক্টর, লেখক, ওনার একটা মস্ত বড় অ্যান্টিক ইনকোয়েল কালেকশন ছিল। এখন সেটা কোথায় জানতে পারবো না। তো রমেন্দ্রনাথ দত্ত সেটা ব্যবহার করে he conceived of a calendar series for Shaw Wallace. এটা 1979 এর কাজ। ওই সময় RAD firm has been formed by it. এখানে আমরা যেটা পাচ্ছি is the artwork behind the calendar. This is the original calendar, কিন্তু প্রত্যেকটা পেজের জন্য আমরা আলাদা পেন্টিং করে ওনার সঙ্গে ছিল। এটা মুন্সিদের নিয়ে, এটা একজন মহিলা প্রেমপত্র লিখছে, এটা কাল্পনিক জায়গাতে। এরকম তখন 6টা করে পাতা হতো, কারণ বেশিরভাগ সময় দুটো মাস একসঙ্গে করা হতো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করে। তো মোটামুটি 6 পাতার ক্যালেন্ডার গুলো হতো উইথ আ ব্যাক অ্যান্ড আ ফ্রন্ট। আমরা আর্টের থেকে ক্যালেন্ডার যখন করি, কিছুটা ওটা একটা ইন্সপিরেশন ছিল যে একসময় এত সুন্দরভাবে ক্যালেন্ডার করানো হতো, আর এগুলো ফর্মসগুলো তখন গ্রেস টু গিফট দেম অ্যাজ কমপ্লিমেন্টারি কপিজ। আচ্ছা, এখান থেকে এসে যাই ওনার এই যে একটা বিজ্ঞাপনের মধ্যে অনেকটা টেক্সট থাকতো। এটা আজকের দিনে আমরা ভাবতে পারি না, কারোর মতো সময় নেই, আমরা খুব অল্পতে 2 লাইনে সবকিছু করতে চাই। কেউ যে বিজ্ঞাপনে খুঁটিয়ে একটা পুরো প্যারাগ্রাফ পড়বে আর তার সঙ্গে ছবিও দেখবে, এর কিন্তু একটা অন্য চল শুরু হলো সেই সময়, যে প্রত্যেকটা বিজ্ঞাপনের মধ্যে একটা ছোট্ট গল্প থাকবে, গল্পের কপির সঙ্গে মিলিয়ে আর্টিস্ট ছবি আঁকবে,
কিংবা আর্টিস্ট ছবি আঁকছে, তার সঙ্গে কপিরাইটার তার গল্পটা মিলে না। এইগুলো উনি করছেন জামশেদপুরে টাটা স্টিলের জন্য, খুব সম্ভব 70s, কিন্তু এগুলোর আমরা মানে আরেকটু গবেষণা করলে এই প্রত্যেকের তারিখগুলো হয়তো আমরা পেতে পারি, কারণ এটা টাটা স্টিলের আর্কাইভের সঙ্গে যদি আমরা দেখি সেখানে পেতে পারি। বাট আমার কাছে এই ধরনের বিজ্ঞাপন থেকেই আমরা কিন্তু চলে আসছি শালিমারের বিজ্ঞাপনের যেটাকে আমরা দেখছি, সেটা যে টাটা স্টিলের জন্য উনি একজন ওয়ার্কারের গল্প যেরকম বলছেন। জামশেদপুরে আমরা একটা জিনিস জানি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গার লোক সেখানে একত্র হয়, তো ইট ওয়াজ লাইক আ মিনি ইন্ডিয়া। তো যেখানে বলছেন ইটস দ্য বিগিনিং অফ আ ট্রেডিশন, যেখানে বহু মানুষের রিজিনাল ট্রেডিশনস মিলে আ কাইন্ড অফ কালেক্টিভ ইজ বিং ফর্ম। সো अगेन নেশন বিল্ডিং এর কথা ভাবা হচ্ছে। এখন চলে আসি ওনার শালিমার নারকেলের বিজ্ঞাপনে। উনি শুধু পঞ্চতন্ত্র না, উনি এখানেও একটা ফেস্টিভ্যাল সিরিজ করেছিলেন। আমার কাছে খুব ইন্টারেস্টিং, এর প্রত্যেকটা ফেস্টিভ্যাল সিরিজের একটা কমন ড্রয়িং লেআউট আছে, যেন একটা নদীর মতো বইছে। কেরালা এটা বৈশাখী, এটার সঙ্গে বিহু আছে, মহারাষ্ট্রের একটা আছে। কিন্তু এই যে ডেন্সিটি অফ ড্রয়িং যদি ভাবি, আমরা এখানে লেখাটা করতে পারছি না, কিন্তু খবরের কাগজের পাতায় হয়তো হাফ পেজ এই বিজ্ঞাপনগুলো বেরোতো। তো এইগুলো কিন্তু লোকেরা গল্পগুলো পড়তো, ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হতো। মানে আজকে আমাদের দিনের অ্যাটেনশন স্প্যান এমন পাল্টে গেছে, আমরা ভাবতে পারি না যে এই ধরনের বিজ্ঞাপনের কাজ কি করে হয়। মানে লোকে এতটা করবে, এতটা সময় দিয়ে দেখবে, কিন্তু সেটাই ছিল এই বিজ্ঞাপনের আকর্ষণ, যে আমরা পড়বো, এটা শুধু একবার দেখা না। আর এখানে যেটা গৌতমদা বললেন, শালিমার বিকজ ইনসিডেন্ট, শালিমার অবশ্যই, কিন্তু শালিমার এগুলো যেরকম নতুন করে ব্যবহার করেছে আবার ওদের সেন্টিমেন্টের সময়, কিন্তু গল্প পড়া আর তার পাশাপাশি ছবি দেখা, সে চিত্রায়ন, this becomes one of his very very important area. আমার মনে হয় বিজ্ঞাপনের শিল্পীর মধ্যে উনি হয়তো এর মধ্যে সবচেয়ে বেশি এই ধরনের কাজ করেছেন। আচ্ছা, এখানে দেখি এগুলো দুটোই কথা শরীর সাগরের গল্প। উনি শালিমারের জন্য এরকম লম্বা সিরিজ করেছেন, ফেস্টিভ্যালস নিয়ে করেছেন, কথা শরীর সাগর নিয়ে, পঞ্চতন্ত্র নিয়ে, আর করেছেন পেজেস ফ্রম ইন্ডিয়ান হিস্ট্রি বলে আমি দেখলাম, যেখানে শিবাজির ছবি আছে, টিপু সুলতানের ছবি আছে, মানে হিস্টোরিক্যাল ফিগারসদের নিয়েও উনি করেছেন। সবগুলো দেখানোর সময় নেই, আমি কথা শরীর সাগর থেকে দুটো দেখাচ্ছি, কিন্তু আমি আর্টওয়ার্কটা একটু দেখাতে চাই। যে বিজ্ঞাপনের ছবি তো অনেকটা মলিন হয়ে যায়, হালকা হয়ে যায়, ইট ফেডস অ্যাওয়ে, হিজ আর্টওয়ার্ক রিমেইনস সো ভাইব্রেন্ট। সো এখানে অ্যাকচুয়ালি আমরা আর্টওয়ার্কের সঙ্গে ছাপা বিজ্ঞাপনটাকে পাশাপাশি করতে পারছি। His pen and ink drawing along with his painting was of a very very highly skilled sort. মানে ওনার যেভাবে স্কেচ করতেন পেন অ্যান্ড ইঙ্ক ড্রয়িং আমি দেখে যেটা বুঝি, আর পরে ওয়াটার কালার ছেড়ে নিয়ে অয়েলে কাজ করতেন, অয়েলেও একটা ডেন্সিটি নিয়ে কাজ করতেন। কয়েকটা উদাহরণ দেখাই অবভিয়াস the power of his drawing. Each of these are artworks. One, এটা clearly পঞ্চতন্ত্র কি কথা শরীর সাগরের একটা ইলাস্ট্রেশন হিসাবে করা। এটা সেই সময় প্রচুর আর্টিস্টের কালেকশনে আমরা সিজনস গ্রিটিংস কার্ড করছি। এইগুলো ওরা নিজেদের জন্য করছেন না কোম্পানিদের জন্য করছে জানা যায় না, কিন্তু প্রত্যেকের জন্য সিজনস গ্রিটিংস কার্ড ইজ ওয়ান অফ দ্য আইটেমস they do work on. And this is শিলিবাগ পুজোর সার্বজনীনের জন্য। তখন তো পুজোর এতটা প্রচার ছিল না, এটা নিশ্চয়ই কোনো পুজো দোসরের জন্য, কারণ এটা ওনার পাড়ার পুজো, একেবারে ওখানকার পুজো, উনি নিশ্চয়ই এটা সেই সময় করেছিলেন। আমি এগুলো দেখাচ্ছি যে ওনার এই যে লাইনে রেখা আর রঙের ওপরে যে কমান্ডটা ছিল যেভাবে আঁকতেন সেটা দেখানোর জন্য। আর শেষ করছি না আরো এই ওয়ারিয়র সিরিজটা গৌতমদার মনে থাকে, আমরা যখন প্রথম ওনার বাড়িতে যাই এগুলোই কিন্তু বাঁধানো ছিল। এগুলো আমার ধারণা দুটো ব্যাটলস অফ ইন্ডিয়া আর ওয়ারিয়র সিরিজ করেছিলেন।
এগুলো আমরা ক্যালেন্ডার দেখিনি, আমরা কিন্তু এগুলো বাঁধানো ছবি দেখেছিলাম, ওইগুলো উনি বাঁধিয়ে রেখেছিলেন। আর উনি যে সেই সময় মিউরালের দিকে চলে আসছেন আমরা বুঝতে পারিনি, কারণ উনি এই ছবিগুলোর মধ্যে না ফাউন্ড অবজেক্টস ব্যবহার করেছেন, বোতাম, কিছু বিডস ব্যবহার করেছেন, কিছু মেডিসিন ক্যাপসুল ব্যবহার করেছেন। এই যে টিপু সুলতানের ওই পাগড়ির ওপরে যদি দেখা যায়, এখন এগুলো আমাদের ক্যাটালগে নোট করা আছে, এগুলো ছবি আর একটু কেয়ারফুলি দেখলে নিশ্চয়ই সেখানে সারফেস ডেকোরেশন উনি ব্যবহার করছেন। তো এই জিনিসগুলো নিয়ে উনি নিজের কাজের মধ্যে, কারণ এগুলো ক্যালেন্ডারে ছাপা হলে দে উড অ্যাপিয়ার অ্যাজ আ প্রিন্ট, কিন্তু যখন অ্যাকচুয়াল পেইন্টিংটা দেখা যায় উই আন্ডারস্ট্যান্ড দ্য সারফেস ডেকোরেশন। আর আমি শেষ করছি এই ছবিটা দিয়ে, কারণ এটা নিয়ে বলা হবে পরে, যেটা উনি মিউজিয়াম ডিজাইনের কাজে সেই কথাটা বলা হলো, যেটা উনি ওনার ক্যারিয়ারের শেষের দিকে উনি 2-3টে মেজর মিউজিয়াম ডিজাইনের কাজ করলেন, একটা স্টেট ব্যাংক, একটা ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যান্ড রামমোহন রায় মিউজিয়ামে যেটা আছে সেটা আমার খুব সম্ভাবনা শেষ কাজ সেটা। আমি এখানে শেষ করলাম, কিছুটা আমাদের আর্কাইভে কাজ আপনাদের দেখাবার সুযোগ পেলাম, আরো অনেক আছে, আপনারা চাইলে এখানে এসে দেখবেন। আর যদি কখনো ওনার বই আর লেখা ছাপা হয় তাহলে অনেক কিছু আমরা আমাদের এখান থেকে দিতে পারবো ছাপা। আচ্ছা, এরপরে একটা ভিডিও আছে গৌতম ঘোষ পাঠিয়েছেন, ওটা দেখানো হবে। নমস্কার, আজকে আমরা স্মরণ করছি রণনারায়ণ দত্তকে, পেইন্টার, ইলাস্ট্রেটর, আর্কিটেক্ট, a versatile visual artist। প্রায় 3 প্রজন্মের কাছে তাঁর স্মৃতি উজ্জ্বল হয়ে আছে। আমার প্রথম পরিচয় হয়েছিল ওয়াল্টার থমসনে, যখন আমি শান্তি চৌধুরীর জন্য অ্যাড ফিল্ম তৈরি করতাম। ওনার সঙ্গে কথা বলে মনে হতো এই মানুষটার পারসেপশন ইউনিক, একেবারে অন্য রকমের, অন্যভাবে সব কিছুকে নিজের মতো করে দেখতেন। উনি যাই করেছেন, প্রোডাক্ট ইলাস্ট্রেশন, ফিল্ম পোস্টার্স, এক্সিবিশন লেআউট, দেখলেই বোঝা যায় এটা কার সৃষ্টি। প্রত্যেকটা কাজে RADর সিগনেচার ছিল, এটা একেবারে বোঝাই যেত যে এটা কার করা। অনেকদিন পর আমার একটা সৌভাগ্য হয়েছিল, 2008 সালে আমি রাজা রামমোহন রায়ের ওপর একটা ডকুমেন্টারি তৈরি করি। কি করব, কত ইন্টারভিউ নেব, একটু ভিজুয়াল ন্যারেটিভ তো দরকার। তা আমার মনে হলো যে ওনার সঙ্গে কথা বলি। উনি বললেন যে রামমোহন মিউজিয়ামে উনি মডেল করেছেন প্রচুর, অসম্ভব ইন্টারেস্টিং মডেল, আমি সেগুলোকে ব্যবহার করেছিলাম। আর আমার সৌভাগ্য হয়েছিল আমার ক্যামেরার সামনে উনি একটা অসাধারণ রাজা রামমোহন রায়ের পোর্ট্রেট তৈরি করলেন। পোর্ট্রেট না, একটা শ্যাডোর মতো একটা মানুষ দাঁড়িয়ে আছে, যেন নবজাগরণের পথিক, যেন পথ দেখাচ্ছে। একটা পেছনে অদ্ভুত ধূসর একটা নীলিমা, অদ্ভুত একটা ইন্টারেস্টিং, মানে ভাবা যায় না। এবং ওটা দিয়ে আমি ছবিটা শেষ করেছিলাম। যাই হোক, আমরা মিস করব একজন বড় শিল্পীকে। আমার একটাই আফসোস, উনি নিজে আমাকে ফোন করে বলেছিলেন আসতে, ওনার শেষ যেটা এক্সিবিশন হয়েছিল, কিন্তু একটা লম্বা আউটডোরে চলে যাওয়ার জন্য আমি সেটা মিস করেছিলাম। এই আফসোস আমার রয়ে গেল। আপনি যেখানেই থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। আপনাকে আমার অঞ্জলি ভরা প্রণাম, ভালোবাসা ও শ্রদ্ধা রইল। এরপরে প্রণব বাবুকে একটু বলতে বলবো, আসুন। প্রণব বাবুর পরিচয় দেওয়া দরকার নেই, উনি বহুদিন ধরে শিল্প জগতের সঙ্গে যুক্ত, অ্যাজ আ রাইটার, আর্ট ক্রিটিক অ্যান্ড স্কলার, কিন্তু আমাদের সেন্টারের সঙ্গে উনি বহুদিনের সঙ্গে যুক্ত নানানভাবে। আমাকে রণনারায়ণ দত্ত বিষয়ে কিছু স্মৃতিচারণ করার জন্যে সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস এবং পরিবারের লোকেদের আমি ধন্যবাদ জানাই। আর
রণনারায়ণ দত্তকে আমার শ্রদ্ধা নিবেদন করে দু চার কথা বলবো। ভদ্রলোককে আমি দেখি প্রথমবার, তখন আমি নিতান্তই স্কুলে পড়া বালক। তখন সিলেট শহরে বঙ্গীয় সাহিত্য পরিষদের একটা শাখা ছিল, এবং সেই শাখাটা অবস্থিত ছিল সিলেট ব্রাহ্ম সমাজে। তো যেখান থেকে আপনারা ইতিহাসবিদরা খুঁজে পেয়েছিলেন একটা অসম্ভব মূল্যবান সম্পদ খুঁজে পেয়েছিলেন যে লাইব্রেরি থেকে, সেটা ভারত শ্রমজীবী সমস্ত ফাইল খুঁজে পাওয়া গিয়েছিল। তার উপরে কাজও করেছিলেন এখানে কানাইবাবু। তো সেইখানেই আমি প্রথম বালক হিসেবে রণনারায়ণ দত্তকে দেখি, এবং বোধহয় একটু এঁচড়ে পাকা বালক ছিলাম, যার জন্যে জানতে পারি ওখানকার বক্তব্য থেকে জানতে পারি তিনি তখন কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র। গভর্নমেন্ট আর্ট কলেজে সেটা সেই বছরটা কিন্তু 1943 সাল। এখন 1943 সালে গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র, কিন্তু আমার আগের বক্তাদের বক্তৃতায় প্রতিষ্ঠাটা হয়নি। সুতরাং বোধহয় ওখানে একটা কোনো আমাদের জানার অ্যাডজাস্টমেন্টটা একটু বদল করার দরকার। কারণ শুনেছিলাম উনি দেশে এসছেন, মানে সিলেটে এসছেন যখন, তখন তিনি গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র, কলকাতায় গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র। মানে আর এটা 43 যে আমার একবার স্পষ্ট মনে আছে, কারণ আমরা তখন সিলেটে ছিলাম, যেহেতু আমার পিতা তখন জেলখানায় ছিলেন, সেই জন্যে আমরা তখন সিলেটে ছিলাম। তো এবং সেই ইয়েতে আরেকটু বলার দরকার যে সেই যে মিটিংয়ে ওকে দেখি, সেই মিটিংয়ে কিন্তু এখন ভাবলে ভাবি যে কি সিলেটে তখন একটা কিরকম একটা সাংস্কৃতিক পরিবেশ ছিল। কারণ সেই মিটিংয়ে কি কি হয়েছিল আমার স্পষ্ট মনে নেই, কারণ বক্তব্য বোঝার মতন অবস্থা ছিল না, বয়স ছিল না। সেখানে নির্মলেন্দু চৌধুরী গান গেয়েছিলেন, সেখানে খালেদ চৌধুরী উপস্থিত ছিলেন, আর এরা সবাই সিলেটের লোক। খালেদ চৌধুরী উপস্থিত ছিলেন, এবং আপনারা জানেন যে 40-এর দশকে আমাদের এখানে যে ব্যবহারিক শিল্পের একটা পরিবর্তন আসে, বড্ড বড় পরিবর্তন, বাংলায় এবং বম্বেতেও 40-এর দশকে একটা পরিবর্তন আসে। বাংলায় সেই পরিবর্তনের পুরোধা পুরুষ ছিলেন অন্নদা মুন্সী ব্যবহারিক শিল্পে। বম্বেতে কিন্তু যারা ছিলেন, আমি নাম দিয়ে ভারাক্রান্ত করব না, কিন্তু এই দু জায়গাতেই এই ব্যবহারিক শিল্পে একটা পরিবর্তন আসে।
পরিবর্তনের পেছনে কিন্তু অনেকগুলো কারণ ছিল। একটা কারণ হলো বড় বড় বিদেশি বিজ্ঞাপনী সংস্থাগুলো তখন যারা বিদেশ থেকে এসে কাজ করছিল তারা বম্বেতে এবং কলকাতায় এই ব্যাপারটা আর নেই। ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরে এই ব্যাপারটা চলে গেছে। কলকাতায় অনেকগুলো বিজ্ঞাপনী সংস্থা গড়ে উঠেছিল কারণ সে ভারতবর্ষের ঔপনিবেশিক আমলেই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়েছিল তার দুটোই কেন্দ্র ছিল, কলকাতা এবং বম্বে। এই কলকাতায় পরে যে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনী সংস্থাগুলো বেরোয় নেয়। এখন কলকাতার অবস্থা খুবই খারাপ সেদিক থেকে। তো যাই হোক, অন্নদা বংশের নেতৃত্বে যে পরিবর্তনটা আসলো বিজ্ঞাপনী ছবিতে, সেই পরিবর্তনটা কিন্তু শুধুমাত্র বিজ্ঞাপনী ছবিতে নয়, সেটা বিজ্ঞাপনের নানান প্রকাশের মধ্যেও এসেছিল। হোর্ডিং, সাইনবোর্ড, এগুলোর মধ্যেও তো এসেছিল। এবং এই পরিবর্তনে রণেনারায়ণ দত্তর মূল্যায়ন করতে গেলে কিন্তু এই পরিবর্তনটাকে ধরতে হবে যে এই পরিবর্তনটা ঠিক কি। সবচেয়ে বড় পরিবর্তনটা হয়েছে বিজ্ঞাপনী বার্তার টার্গেট পপুলেশন ছিল মধ্যবিত্ত। এবং দেখবেন যে মধ্যবিত্ত যেভাবে এখানে বিজ্ঞাপনে আসছে, মধ্যবিত্তর জীবনযাপন সম্পর্কে ধারণা, জীবনযাপনকে উন্নত করার যে প্রচেষ্টা, তার ছবি কিন্তু আসছে এই নতুন যুগের বিজ্ঞাপনে। রণেনারায়ণ দত্ত কিন্তু তারই একজন অন্যতম শিল্পী, একতম নন, অন্যতম শিল্পী। এই যে চারজন পুরোধার কথা বলা হয়েছে, সেই চারজন পুরোধা ছাড়াও ধরা যাক খালেদ চৌধুরীর কাজ। খালেদ চৌধুরী তো বিজ্ঞাপনীতে আসেননি কখনো। খালেদ চৌধুরী কাজ করছেন থিয়েটারে আর প্রচ্ছদ। খালেদ চৌধুরী বোধহয় সবচেয়ে বেশি সংখ্যক প্রচ্ছদ এঁকেছেন। তো সিলেটের লোকে রণেনারায়ণ দত্তর মতন তিনিও সিলেটের লোক। তো তবে রণেনবাবুর একটা কাজের কথা, এক ধরনের কাজের কথা খুব বেশি বলা হয়নি, সেটা হলো রণেনারায়ণ দত্তর প্যাভিলিয়ন, এক্সিবিশন প্যাভিলিয়ন ডিজাইন। উনি যে এক্সিবিশন প্যাভিলিয়ন ডিজাইন করতেন তার সঙ্গে কোথায় যেন আজকের যুগের ইনস্টলেশনের একটা মিল আছে। বলা যেতে পারে যে উনি বোধহয় অজান্তেই, নিজের অজান্তেই বাংলায় ইনস্টলেশনের পায়োনিয়ার। এবং ওর প্যাভিলিয়ন ডিজাইনের যদি কিছু ছবি তোমরা যদি জোগাড় করতে পারতে, ফটোগ্রাফ যদি কিছু জোগাড় করতে পারতে, তাহলে খুবই ভালো হতো। আর রণেনারায়ণ দত্তর বৈশিষ্ট্য দেখার জন্যে যদি ওর কাজে একটা নিজস্ব ধারার পরিচয়ের খোঁজ করেন, সেটা পাবেন না।
উনি ভীষণ ইক্লেকটিক, নানা পর্বে নানান ধরনের ড্রয়িং করেছেন এবং সব ধরনের ড্রয়িং এ একটা দক্ষতা দেখাতে পেরেছেন। আমি ড্রয়িং এর কথা এই জন্য বলছি, উনি যে কাজই করে থাকুন ড্রয়িং তার বেসিস। তার আগে একটা কি ড্রয়িং করতেন, আর সেটা তো বোধহয় তপতি দেখিয়েওছেন। এই কি ড্রয়িংটার জন্যে উনি রেখাঙ্কনই সবচেয়ে বেশি করতেন। আমার আর বেশি কিছু বলার নেই, তবে এইটা ধন্যবাদ জানাবো সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেসকে, যে তারা যে এই যে মিউজিয়াম গড়ে তুলেছেন, বিভিন্ন ভিজুয়ালসের মিউজিয়াম গড়ে তুলছেন, এটার জন্যে অনেক ধন্যবাদ তাদের প্রাপ্য। হ্যাঁ, আমাদের এখানে এর আগে পর্যন্ত কিছু কিছু ব্যক্তিগত সংগ্রাহক ছিলেন, তাদের একজন বোধহয় কিছু দিয়েওছেন, পরিমল রায় বোধহয় আপনাদের। তো এইরকম ব্যক্তিগত সংগ্রাহকরা যদি এগিয়ে এসে এদের তাদের সংগ্রহ থেকে কিছু দেন, তাহলে এই মিউজিয়াম ঋদ্ধ হবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরে অভিক রায়কে বলবো কিছু বলতে। আর ওনার একটা, উনি বিশেষ করে স্টেট ব্যাংক আর অন্যান্য ওনার মিউজিয়ামের কাজের সম্বন্ধে বলবেন। আচ্ছা, কিন্তু আমার পক্ষে একটা খুব ডিফিকাল্ট সময়। 1990 সালে তখনকার সরকার কলকাতা ময়দানে কলকাতা 300 উৎসব করছিলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই। এবং সেই প্রদর্শনীটা উদ্বোধন করতে তখনকার প্রেসিডেন্ট ভেঙ্কটরামন সাহেব এসেছিলেন। তো আমার মনে আছে স্টেট ব্যাংক থেকে আমরা প্রথম একটা প্যাভিলিয়ন করেছিলাম ওই এক্সিবিশন গ্রাউন্ডে, এবং সেখানে প্রথম আমরা ডিসপ্লে করেছিলাম মনীষীদের অ্যাকাউন্টগুলো, আশুতোষ মুখার্জি, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জগদীশচন্দ্র বোস, এইগুলো ডিসপ্লে করেছিলাম। পরের দিন সকালে 10টার সময় এক্সিবিশন চালু হবে, ওপেনিং হবে। আমি ওই সব বড় বড় লেজার নিয়ে সেই আমাদের প্যাভিলিয়নের মধ্যে আমি সাজিয়ে সারা রাত্রির আমি সেখানে ছিলাম। 2টো সিকিউরিটি লোক ছিল খালি, বিকজ ইট ওয়াজ সো ইনভ্যালুয়েবল যে আমি ওটাকে ওখানে রেখে দিয়ে চলে আসতে পারিনি। তো সেই সময় পাশেই ছিল ক্যালকাটা পোর্ট ট্রাস্টের প্যাভিলিয়ন, এবং সেটা একটা নৌকোর আকারে। তো আমি সেইখানে রাত্রিবেলা দেখছিলাম একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, সেই মিউজিয়াম, সেই বোটের মধ্যে ঢুকে নানা রকম মানে ডিজাইনিং আরও কি করে ইমপ্রুভ করা যায় সেগুলো নিজে হাতে করছিলেন। আমার কিন্তু তার সাথে পরিচয় ছিল না। আমি অবাক হয়ে সারা রাত্রির আমি ওনাকে ওয়াচ করেছি যে কিভাবে উনি মানে ওই জিনিসটাকে আরো সুন্দর করা যায় সেই জন্যে উনি কাজ করে চলেছেন। পরের দিন যখন অনুষ্ঠান প্রোগ্রাম মানে এক্সিবিশন ওপেন হলো, আমার পিতা সেখানে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। আমার পিতা নিশীথ রঞ্জন রায়। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বাবা, ওই ভদ্রলোক ওই ক্যালকাটা পোর্ট ট্রাস্টের ওখানে বয়স্ক ভদ্রলোক, উনি কে? উনি বললেন, তুমি চেনো না, উনি রণে নারায়ণ দত্ত। সেই তখন আমি ওনাকে জানলাম। ইন দ্য মেইন টাইম আপনারা নিশ্চয়ই জানেন যে অধ্যাপক অমিয় বাগচির প্রচেষ্টায় স্টেট ব্যাংকের হিস্ট্রি প্রজেক্ট শুরু হয়, এবং তখনকার যিনি চেয়ারম্যান ছিলেন
তিনি একজন বিউরোক্র্যাট, ধ্রুব নারায়ণ ঘোষ, রিসেন্টলি মারা গেছেন। হি ওয়াজ নট আ ব্যাংকার। তো ব্যাংকের লোকেরা কিন্তু খুবই কনজারভেটিভ, তারা মানে ইতিহাস লেখা হবে, একটা মিউজিয়াম হবে, এইসব ভাবতেই পারেনি। কিন্তু ইট ওয়াজ থ্রাস্ট আপন দেম, ইতিহাসটা ওয়াজ থ্রাস্ট আপন দেম। অমিয় বাগচি মশাই সেটার একটা বিশাল একটা পাথ ব্রেকিং ইনিশিয়েটিভ নিলেন। আমি তার সাথে বহুদিন ধরে খুব ওতপ্রোতভাবে কাজ করেছি। তো সেই প্রথম ডিএন ঘোষ যখন চেয়ারম্যান হলেন, তখন প্রথম the need for an archives, need for, saving the records which have helped in the writing of the State Bank's history, প্রথম উঠল কথা। এবং ডিএন ঘোষ যখন চেয়ারম্যান, তখন ফার্স্ট ভলিউমটা রিলিজড হলো। আমাকে বলা হলো ওনার চেয়ারম্যানের ফরওয়ার্ডটা ড্রাফট করে পাঠাতে। আমি সেইখানে ওনার পালসটা আমি আগেই পেয়েছিলাম। আমি সেখানে লিখলাম যে ভবিষ্যতে স্টেট ব্যাংক একটা আর্কাইভস তৈরি করবে ফর হোল্ডিং দিজ রেকর্ডস উইচ হ্যাভ হেল্পড ইন দ্য রাইটিং অফ দ্য হিস্ট্রি অফ দি ব্যাংক। সেটা অফিসিয়ালি রেকর্ডেড হলো, কিন্তু সেটা ট্রান্সলেটেড হতে কিন্তু 20 বছরের ওপর সময় লেগেছে। তখন কিন্তু অমিবাবু সিন থেকে বেরিয়ে গেছেন। কিন্তু he was also one of the vocal supporters of this particular setting up of an archives. 2007 সালে সেই আর্কাইভস ইনঅগ্রেটেড হলো। কিন্তু কে করবেন এই আর্কাইভস? টেন্ডার হলো। টেন্ডার হয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বড় বড় আর্কিটেক্ট ফার্ম এলো ওই টেন্ডার রেসপন্ড করে। কলকাতার একটি বড় কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কোম্পানি এলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রাক্তন কিউরেটরকে নিয়ে। কিন্তু আলটিমেটলি রণেনারায়ণ দত্তর যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের বেসিসে ওর কোম্পানি, উনি মেকনের হয়ে এসেছিলেন, মেকনকে শর্টলিস্ট করা হলো। কিন্তু স্টেট ব্যাংক খুবই কনজারভেটিভ, তারা ওনার ক্রিয়েশনগুলো দেখতে চেয়েছে বিফোর ইস্যুইং দি অর্ডার টু হিম, টু মেকন। তো আমাকে তখন আরও দুজন ইঞ্জিনিয়ারকে সমেত আমাকে রাঁচিতে পাঠানো হলো। ওখানে একটা ইনস্টিটিউট অফ কোল ম্যানেজমেন্ট আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কোল ম্যানেজমেন্ট। সেটা সম্পূর্ণ রণেনারায়ণ দত্ত সাহেবের করা। এবং আপনারা যদি কোনোদিন যান দেখবেন মানে ল্যাভিশ একটা স্প্রেড আউট, কিন্তু সো ওয়েল প্ল্যান্ড এভরিথিং। তো উনি ঘুরতে একটা বিশাল হল ঘরে আমাকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন, অভিক, এটা হচ্ছে মেডিটেশন হল, এবং ওপরে একটা ডোম আছে, ডোমে কিন্তু ফ্রেস্কো আমি এঁকেছি। তুমি কি জানো? তুমি কি সিস্টিন চ্যাপেলে গেছো ভ্যাটিকানে? আমি বললাম না। বলো, তুমি কি জানো মাইকেল অ্যাঞ্জেলো ওখানে ফ্রেস্কোগুলো ডোমে কি করে এঁকেছিলেন? বললাম হ্যাঁ স্যার, আমি এটা পড়েছিলাম। আমি বললাম স্যার, ওখানে উনি স্ক্যাফোল্ডিং তৈরি করা হয়েছিল, এবং সেখানে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রেনিং হিজ নেক উনি ওই ফ্রেস্কোগুলো এঁকেছিলেন। উনি বললেন, অভিক, না কিন্তু ওখানে উনি, আমি যেটা পড়েছি এবং যেটা রণেনবাবু আমাকে বলেছেন যে, এক মিনিট, ঠিক আছে আমি কথা আপনার মেনে নিলাম, কিন্তু আমি যেটা রণেনবাবুর কাছে শুনেছি সেটা হচ্ছে যে শুয়ে কিন্তু করেননি। ঠিক আছে, আই স্ট্যান্ড কারেক্টেড। রণেনবাবু বললেন যে আমি কিন্তু এই ফ্রেস্কোগুলো ওইভাবে স্ক্যাফোল্ডিং এর মাধ্যমে আমি কিন্তু এঁকেছি। দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স অফ রণেনারায়ণ দত্ত। উনি স্টেট ব্যাংকের কাজটা হাতে নিলেন, মেকন কাজটা পেল। কনসেপ্টটা আমি করেছিলাম, কিন্তু ওর সাথে আমি প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা আমি বসে বসে ওই প্রত্যেকটা প্যানেল ওনাকে বুঝিয়ে, উনি তারপরে কিভাবে সেটাকে ভিজুয়ালাইজ করছেন
সেটা আমার কাছে এন্ডোর্সমেন্ট নিয়ে উনি কিন্তু ওই স্টেট ব্যাংকের মিউজিয়াম তৈরি করেন। এর মধ্যে আমি এক ফোঁটা বাড়িয়ে বলছি না, দ্য অ্যামাউন্ট অফ পেইনস হি টুক ইন ইট। আরেকটা কথা বলি, উনি কিন্তু মিউরালস খুব ভালো আঁকতেন, কিন্তু উনি কখনো বাস্ট, স্টেট ব্যাংকের যতগুলি পোর্ট্রেট আছে কোনোটা কিন্তু উনি নিজে হাতে করেননি। উনি প্রত্যেকটা জিনিস ডিজাইন করেছেন, প্রত্যেকটা জিনিস ভিজুয়ালাইজ করেছেন, এবং তার বেসিসে উনি স্টেট ব্যাংক মিউজিয়ামটা করেছিলেন। আমার ধারণা আপনারা অনেকেই হয়তো গিয়ে মিউজিয়াম দেখেছেন, কাজে আমি সেই ভিডিওটা এখানে দেখাচ্ছি না। কিন্তু ওই স্টেট ব্যাংক মিউজিয়াম করার কিছুদিন পরে আমি ব্যাংক অফ ইন্ডিয়ার প্রজেক্টটা হাতে নিই, এবং ব্যাংক অফ ইন্ডিয়ার ইতিহাস লেখা সেই কাজটা আমি হাতে নিই, কলকাতায় বসে করেছি। হঠাৎ ওরা আমাকে এসে বলল যে তুমি ইতিহাস লিখছো লেখো, কিন্তু তুমি আমাদের একটা মিউজিয়াম, স্টেট ব্যাংকের যেরকম মিউজিয়াম হচ্ছে সেরকম তোমাকে করে দিতে হবে। আমি বললাম দেখুন, মিউজিয়াম কিন্তু আমি করি না, মিউজিয়াম ডিজাইন করার লোক আলাদা, আপনারা তাকে গিয়ে অ্যাপ্রোচ করুন, উনি যদি রাজি হন তাহলে নিশ্চয়ই উনি মিউজিয়ামটা করবেন, সেটা বম্বেতে হবে। ওরা রনেনবাবুর কাছে অ্যাপ্রোচ করলো, রনেনবাবু বললেন অভিক কি ওতে আছে? ওরা বলল হ্যাঁ, বললো আমি করব। সেই তখন ব্যাংক অফ ইন্ডিয়া মিউজিয়ামের কনসেপ্ট আমি তৈরি করলাম, এবং রনেনবাবু দুবার বম্বেতে গেছিলেন। ওনার একটু মোশন সিকনেস ছিল, কাজেই আমি বেশি ইনসিস্ট করিনি ওনাকে যেতে। কিন্তু প্রত্যেকটা প্যানেল, আমি এক ফোঁটা বাড়িয়ে বলছি না, প্রত্যেকটা প্যানেল ওনার বাড়িতে বসে বসে কি তার টেক্সট হবে, কি তার ভিজুয়াল হবে, প্রত্যেকটা জিনিস তার মাপ, ঝোঁক, প্লেসমেন্ট সব উনি এঁকে আমার হাতে তুলে দিয়েছিলেন। বম্বের একটি গোয়ান ছেলে ডিজাইনার, সে হেল্প করলো, এবং আলটিমেটলি ওই ব্যাংক অফ ইন্ডিয়ার মিউজিয়ামটা তৈরি হলো। আমি একটা ছোট ভিডিও আছে ওই মিউজিয়ামটার, আমি একটু রিকোয়েস্ট করছি ওটা একটু চালিয়ে দেখান। মিউজিয়ামটা হচ্ছে ফোর্টে, ওদের যে ইস্টার্ন রিজনাল অফিস, এবং গত মাসে আমাকে ওই হেরিটেজ ওয়াক হয় বম্বেতে, ফোর্টেও হেরিটেজ ওয়াক হয়, ওদের একজন আমাকে চিঠি লিখলো যে আমরা হেরিটেজ ওয়াকে ব্যাংক অফ ইন্ডিয়া মিউজিয়ামটাকে ইনক্লুড করতে চাই, তুমি কি সাহায্য করতে পারো? তখন আমি সঙ্গে সঙ্গে ওদেরকে ওই রেফারেন্স দিলাম, অ্যান্ড দে কনফার্মড যে মিউজিয়ামটা ইজ উইদিন দেয়ার হেরিটেজ ওয়াক আইটিনারি।
আচ্ছা, আমি আর দুটো কথা বলে শেষ করতে চাই। স্টেট ব্যাংকের মিউজিয়ামটা 2007 সালে ওপেন হয়েছিল। 2009 সালের মার্চ মাসে মিস্টার গোপাল কৃষ্ণ গান্ধী, তখন গভর্নর, উনি ভিজিট করেছিলেন স্টেট ব্যাংক মিউজিয়ামকে, এবং দিস ইজ হোয়াট হি রোট in the visitor's book before he left. Not funds, even for a bank, but a sense of history is what is needed to set up a museum and an archives of this stature. Again, not just a sense of history, but sensibility to the means of presentation and display is needed to make that museum and archives a thing of beauty. I think this is perhaps the greatest contribution which RAD has made in the history of creating museums. And finally, আমি খালি একটাই অনুরোধ রাখবো পরিবারের কাছে, সেন্টারের কাছে। বেশ কিছুদিন ওনার লেখা, ছবি এবং তার সাথে লেখা অ্যালবাম চেষ্টা করেছিলাম পাবলিশ করাতে। দুজন পাবলিশার বাড়িতে এসেছিলেনও, কিন্তু আমি বই দিতে রাজি হইনি। আমি বলেছি আপনারা ডিসাইড করুন, দেখে ওয়েদার ইউ উড বি এগ্রিয়েবল টু পাবলিশ দিস। সেই কাজটা হয়নি। আমি মনে করি ঈশিতা, রিনিতা ম্যাম, দ্যাট ইউ উড ডু ইয়োর বেস্ট টু গেট ইট পাবলিশড সো দ্যাট posterity will remain grateful not only to him, to the family, but to the world of art. Thank you. আর আমি ওই ব্যাংক অফ ইন্ডিয়ার, যেহেতু আপনারা কেউই দেখেননি, ওরা একটা বুকলেট, একটা হ্যান্ড আউট বানিয়েছে রনেনবাবু ডিজাইন করা মিউজিয়ামের। আমি ঈশিতার কাছে দেখে যাচ্ছি, যারা চান তারা কিন্তু নিতে পারেন। এরপরে বলবেন শিবনাথ সেন। উনি সবচেয়ে কাছে থেকে ওনাকে চিনেছেন, কারণ কাজ করেছেন ওনার সঙ্গে। তো খুব ব্রিফলি আমার একটা বায়ো পড়ছি। He worked closely with Rananayan Datta as an account executive and copywriter for his agency, RAD Associates, then already an established design shop for pictorial calendars, trade fair pavilions, also illustrative advertising. He worked with him on some of his notable print ads like the Shalimar coconut hair oil, Shaw Wallace calendars and exhibition pavilions. ওনার একটা লেখা থেকে আমি অনেকটা জেনেছি ওনার প্যাভিলিয়নের কাজ সম্বন্ধে। আপনারা অনেকেই অনেক কথা বলেছেন, কিন্তু I knew very closely. I'm going to talk about some personal experiences. একদিন অফিস থেকে ওনার সঙ্গে বাড়ি ফিরছি ওনার গাড়িতে। উনি বললেন একটু ডিটোর করবো। আমি বললাম কেন? বললো একটু জুতো কিনবো। আমি বললাম আমি কি সঙ্গে যাব? যেতে পারেন, কিন্তু একটাও কথা বলবেন না। আমি বললাম ঠিক আছে। তারপরে গিয়ে দেখলাম যে উনি বাচ্চাদের সেকশন থেকে জুতো বলে, সেটা আমার মনে পড়ে গেছে। সেই মানুষ, বাট হাউ মেনি অফ আস ক্যান ওয়াক ইন দ্য ফুটস্টেপস। সে মানে অদ্ভুত। তারা, আমি বলতে পারি একদিকে তিনি ক্ষুদ্র, আর একদিকে বিশাল মাপের মানুষ। তার কাজ, তার পেন্টিং, আই এম নট এ পেইন্টার, আমি তার সঙ্গে বিজ্ঞাপনের দিক থেকে দেখেছি, কিন্তু তার কোনোদিনও ধরে ধরে আঁকতেন না। তার পেন্টিং ছিল হয় সেটা হচ্ছে একেবারে অত্যন্ত বলিষ্ঠ, অ্যাট দ্য সেম টাইম অত্যন্ত সূক্ষ্ম। আমি একটা জায়গায় লিখেছি, একটা দুরন্ত ঘোড়ার মতন স্ট্রোক, একেবারে ডাইরেক্ট স্ট্রোক, ধরে ধরে কিছু না, অথচ তার ভেতরে যেরকম তিনি একটা জায়গা উনি লিখেছেন, আই অ্যাম নট এ কমার্শিয়াল আর্টিস্ট, আই এম প্রাইমারিলি অ্যান আর্টিস্ট, এ পিওর আর্টিস্ট। I followed commercial art because I had a lot of hardships in my childhood. But I am at heart a pure artist. দুঃখের ব্যাপার, আমাদের পৃথিবীতে there is no room for commercial art to be recorded in art galleries, in pavilions, etc.
সেটার মেন কারণটা হচ্ছে দে আর অল বট আর্ট, কিন্তু হি ওয়াজ ওয়ান পার্সন হু poured pure art into his commercial work. তিনি যে ছবি আঁকছেন, ইট ইজ পিওর আর্ট, ইট ইজ whether it's for শালিমার or Shawwalist, incidental, it is art, it is pure art. এই তার একটা অদ্ভুত ক্ষমতা ছিল, এটাই আমি দেখছি। আরেকটা ছোট্ট গল্প বলে এটা আমি লিখেছি, উনি যখন মিউরাল করতেন, মিউরালটা যদি এখানে হয়, উনি মিউরাল থেকে এক্সিবিশন প্যাভিলিয়নে মিউরালগুলো হতো, মিউরালটা উনি দাঁড়াবেন একটা অ্যালুমিনিয়াম স্টিক, যেগুলো এক্সিবিশন স্ট্যান্ড, সেখান থেকে সেটা ধরে আবার 4 ফিট 5 ফিট দূর থেকে দাঁড়িয়ে পুরো পেন্টিংটা করছেন। তা আমি জিজ্ঞেস করলাম, আপনি কি মুঠো দিয়ে আঁকেন? বলে না, মাথা দিয়ে আঁকি। সো দেন হি এক্সপ্লেন যে, আরেকদিন আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি আগে কিভাবে করেন? বলে সমস্ত আগে আমি মনের ক্যানভাসে ধরে নিই, তারপরে যে তুমি বললে ঝড়ের গতিতে আঁকি, ইনসিডেন্টাল, সমস্ত তো মনের ভেতর আছে, তো অলরেডি তৈরি হয়ে গেছে, আই এম ক্রিয়েটিং ইট। তো যাই হোক, সেটা যেটা বলছি, এই যে আঁকতে এরকমভাবে, সেটা তারপর এরকম একটা মিউরাল করেছিল একটা পণ্ডিত নেহরু, আর হিজ ভিশন অফ ইন্ডিয়া আফটার ইন্ডিয়া মেক স্টিল। কাজে তার ভিশন থেকে স্টিল তৈরি হচ্ছে, স্টিল থেকে ফার্টিলাইজার হচ্ছে, ফার্টিলাইজার প্লান্ট থেকে কৃষি উৎপাদন হচ্ছে, তার থেকে মানুষের জীবন উন্নয়ন হচ্ছে, অল দ্যাট, বাট ফ্রম নেহরুজ ভিশন স্টিল ইন ইন্ডিয়া অ্যান্ড হাউ পিপল হ্যাভ বেনিফিট, সেটা একটা নেহরুর একটা মুখ আছে। এবং তারপরে হঠাৎ লাঠির মাথায় এরমভাবে আঁকলো, এটা বল, আমাকে মিস্টার সেন বলতো, মিস্টার সেন কেমন লাগছে? নেহরুকে গম্ভীর লাগছে কেন? আচ্ছা, উনি যখন এটা কাজ করেন, পেছনে লোক দাঁড়িয়ে যায়, যে কোনো টেবিলে যারা কাজ করছে তারা কাজ ফেলে পেছনে দাঁড়িয়ে, গুণমুগ্ধ দর্শক। তো উনি বললেন, তাই? হ্যাঁ, তো আমার তুলে ধরুন তো, ইজ 5 ফিট। তো আমি একটু অবাক হয়ে গিয়ে একটু তুলে ধরলাম, হাতে সেই ডান্ডার মুখে একটা তুলো, এই একটা তুলি, আর বাঁ হাতে প্যালেটটা ধরে কি করবে? হয়তো নেহরুর গালের নিচে একটা সবুজ একটা র্যাপিড স্ট্রোক মারলো, সঙ্গে সঙ্গে তার চোখগুলো একদম জ্বলে উঠলো, মুখে হাসি। কি করে হলো আই ডু নট নো, দ্যাট ইজ পিওর জিনিয়াস। তা বললো, এবার কেমন লাগছে? ভালো লাগছে। তারপরে আমি হাঁ করে বললাম, আমাকে কতক্ষণ মহাশূন্যে রাখবেন, এবার নামান? তারপর নামিয়ে দিলাম। এই হচ্ছে রণনারায়ণ দত্ত। তো আর কি বলবার, মানে আর আরেকটা হচ্ছে, উনি যখন ছবি আঁকতেন বেপরোয়াভাবে আমি এখানে সব পেন্টিং মুখের উপর রং চড়াতেন। আমি বললাম, আপনি মুখে লাল অরেঞ্জ দিচ্ছেন? আমার দিকে তাকে বললো, তোমার গায়ের রং তো ব্রাউন। হ্যাঁ, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি একটা গোলাপি আভা এখানে পড়েছে। বললো, এগুলো সব আলো ছায়ার খেলা, আর্টিস্ট সেগুলো বাড়ায় কমায় অ্যাকর্ডিং টু দ্য মুড অফ দ্য পেন্টিং। তুমি দেখতে পাও না, চোখ নেই বলে, সবার দিকে তাকিয়ে আর দেখতে পাবে, দের নো মনোটন ইন এনি ফেস, সেটা বোঝালেন। আচ্ছা, আরেকটা কথা বলি, ওনার বাড়িতে সুশীল বলে একটি ছেলে ছিল। সুশীল হচ্ছে বাড়ির, এটা সবাই জানে, সুশীল ম্যান ফ্রাইডে, সুশীল তার ব্রিফকেস ক্যারি করা, ভাই সুশীল একটা চা নিয়ে আসবি, এই সুশীল শিবনাথ এসছে, হ্যাঁ না সরি মিস্টার সেন এসছে, ভালো রোল নিয়ে আয়, এই সমস্ত হয় সুশীলদা। আর অফিসেও সুশীল থাকতেন। উনি যখন পেন্টিং করতেন, ওনার এরম আর্ট বোর্ডের ছবি আছেন, পাশে সুশীল, আর আমি ঘরে এসেছি কি একটা কাজে, সুশীল দাঁড়িয়ে আছে। উনি যখন পেন্টিং করছেন, সুশীল কারেক্ট পেন ব্রাশ, কারেক্ট তুলি দিয়ে দিল, কারেক্ট ট্রেন, ও জানে যে স্যার এটা ছবি আঁকছেন, এখন স্যারের এই কলম লাগবে বা এই তুলি লাগবে, এই রং লাগবে। অদ্ভুত ব্যাপার, এটা ক্ষমতা। আর নাথিং এলস টু সে, কেউ কিছু প্রশ্ন করলে উত্তর দিতে পারি, তার সে কাজ করে আমার দারুণ লেগেছে। আর যেটা বলি যে হি অলসো আরেকটা জায়গায় কোথায় লিখেছিল, আমি পিওর আর্টিস্ট, আমার ভেতরে, কারণ আপনি কেন ছবি আঁক, আমার ভেতরে ছবি ছিল, দ্যাট ইজ হোয়াট ইজ সেড, সত্যি তার ভেতরে ছবি ছিল। আর যুগু বলেছিল উনি নাকি শচীন দেব বর্মনের গান করতেন। তা আশা করি ভালোই আছেন যেখানে আছেন। জিৎ অনেকক্ষণ ধৈর্য নিয়ে আছে, সঞ্জিতকে বলতে।
ওর ছবি দিয়ে আমাদের শুরু, আর ওই ছবি এখনো উপরে আছে এখানে। 1999-এ আমার বাবা আমাকে জিজ্ঞেস করলেন যে উনি একটা অনারারি ডক্টরেট পাচ্ছেন রবীন্দ্রভারতী থেকে এবং আমি তাতে যেতে চাই কিনা। আমি তাতে নিশ্চয়ই হ্যাঁ বললাম। হ্যাঁ বলছি। তারপরে আমরা গেলাম, যেদিন সময় ছিল রবীন্দ্রভারতীতে। সেখানে আরও অনেকে ছিলেন যাদের অনারারি ডক্টরেট দেওয়া হচ্ছিল। তার মধ্যে মৃণালদাও ছিলেন এবং তার মধ্যে রনেনবাবুও ছিলেন। রনেনবাবু আমাকে ছোটবেলা থেকে দেখেছেন বহুবার, কিন্তু বহু বছর পরে দেখা হলো বলে উনি আমাকে প্লেস করতে পেরেছিলেন, কিন্তু এক্স্যাক্টলি হি ওয়াজ আনএবল টু পুট মি ইন প্লেস। তো বাবা যেটা তপতি বলল বলার জন্য, সেটা হলো বসন্ত চৌধুরী। বসন্ত চৌধুরী এবং রণেনারায়ণ বাবুর বন্ধুত্ব, ইট গোজ ব্যাক টু 1950s। 50 দশকের প্রথম দিকে আমার মনে হয় ওদের কোনো একটা অথবা ওদের বন্ধুত্ব হয় এবং ওরা দুজনেই পরস্পরের কথা বলতেন, পরস্পরের সঙ্গে তুই বলে কথা বলতেন, তুমিটা কোনোদিনই ব্যবহার করতেন না। ওদের সম্পর্কটা এমনই ছিল যেখানে ওরা তুই কথাটা ব্যবহার করতেন। যাই হোক, তারপরে এই কথা সে কথা হওয়ার পর আমায় বললো যে আমি বড় হয়ে গেছি, এই সেই, এটা কথা হচ্ছে কি করছি। তখন দু চার কথা পরে বাবার দিকে ঘুরে বললে ছবিটা ফেরত দে। আমি একটু অবাক ছবিটা, এবং বলে দে এবার ছবিটা ফেরত, ও তো কবে নিয়ে গেছিলিস। তারপরে জানলাম যে 50 দশকের প্রথম দিকে কোনো একটা সময় রাতে 2-2:30 নাগাদ বাবা নাকি ওনার স্টুডিওতে গিয়েছিল। উনি তখন কাজ করছেন এবং ওনার একটা ভীষণ সুন্দর একটা ওয়াটার কালার ছিল, ছোট ওয়াটার কালার যেরকম হয়। বাবা বলছিল ছবিটা বড্ড ভালো, এটা আমি নিয়ে যাচ্ছি। বলেছিল না তুই নিয়ে যাস না, কিন্তু বাবা সেটা নাকি নিয়ে চলে গিয়েছিল। সো 50 দশকের প্রথম দিকের একটা ছবি, সেটা 90 দশকের শেষের দিকে উনি ফেরত চাইছেন আবার। এবং এই ধরনের ফেরত চাওয়া নাকি 10 বছর অন্তরে একবার করে হতো। বললো কি হলো, ছবিটা ফেরত দিয়ে দে। তখন বাবা বললেন যে ছবিটা তো আমার কাছে নেই, ছবিটা তো জিতের ঘরে লাগানো রয়েছে। তখন উনি বললেন তোমার ঘরে রয়েছে আমার ছবি? আমি বললাম হ্যাঁ। এবং আমার ছবিটা আমার ঘরেই ছিল। আমি তখন আমার ছবি নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল, আমি সেগুলো ওনাকে করলাম যে আপনি কি এইভাবে করেছেন, এই লাইনটা কিভাবে, ইত্যাদি। উনি অনেকটা শুনলেন, পুরোটারই উত্তর দিলেন এবং আমাকে বললেন যে তুমি তো আর্টিস্টের মতো কথা বলছো, তুমি কি আর্টিস্ট? আমি বললাম না না, আমি তো অন্য কাজ করছি। তাতে উনি খুব অবাক হলেন। তারপর ওনার সঙ্গে ওনার ওই ছবিটা নিয়ে, যে ছবিটা বাবা নিয়ে গেছিলেন, ওনার সঙ্গে প্রায় মিনিট 10 কথা হলো। তারপরে উনি বাবাকে, আমরা তিনজন একসঙ্গে বসে আছি, বাবাকে ডেকে বলল শোন, ছবিটা তুই নিয়ে গেছিলিস কিন্তু ছবিটা তোর ছিল না কোনোদিনই, ছবিটা আমার ছবি। আমি ছবিটা জিতকে দিয়ে দিলাম, গিফট করলাম। তো সেই উনি আমায় ছবিটা গিফট করলেন। তখন তার পরবর্তীকালে বিভিন্ন সময় যোগাযোগ হয়, আলাপ হয়, মানে আলাপটা আরেকটু ঘনিষ্ঠ হয় ইত্যাদি। এবং 2013-14 নাগাদ আমি একদিন ওনার কাছে একটু সময় বের করে গিয়ে এই ছবিগুলো তুলি, মানে এই ছবিটা এবং আরও অনেক ছবি তুলি। আর যেটা দেখলাম এটাই হলো আমার গল্প। আমার একটাই ছোট্ট গল্প বলার আছে, সেটা হলো আমার ছবি পাওয়া অথবা তা নয়, সেটা হলো একদিন এমনি গেছি, গল্প করছি, তখন কাবলিওয়ালা নিয়ে কথা হলো, কাবলিওয়ালার পোস্টারটা নিয়ে কথা হলো। আমি বললাম যে কাবলিওয়ালার পোস্টারটা কেমন? আমি বলছি ভালো, আমার তো
reaction to the poster is it's a very good poster, full stop. তার কোনো দ্বিমত নেই। আমি বললাম ভালো পোস্টার, দারুণ পোস্টার। তো বললেন যে পোস্টারের গল্পটা তো আমি বলি, কেন, যেহেতু আমরা এই ধরনের কথা আলোচনা করেছি আগে, পোস্টার ডিজাইন ইত্যাদি নিয়ে। উনি বললেন যে, আমি বললাম হ্যাঁ বলুন। বললো যে এটা তো ইটস নট এ পেইন্টিং, ইটস নট এ ড্রয়িং, ইটস এ কাট আউট। আমি বললাম হ্যাঁ সে তো বুঝতেই পারছি এটা কাট আউট, কিন্তু গল্পটা কি? উনি বললেন যে he was assigned this to do the কাবলিওয়ালা পোস্টার, এবং তপনবাবু কোনো একটা সময় এসে, একটা অদ্ভুত সময় এসে ওকে বললেন যে গিয়ে পোস্টারটা হয়ে গেছে? তখন বললো না পোস্টারটা তো হয়নি, কিন্তু আমি এটা ভাবছিলাম। বললো কিন্তু পোস্টারটা তো লাগবে এক্ষুনি, মানে তার হয়তো পাবলিসিটির জন্য কি রিলিজের জন্য কি যে কোনো কারণে লাগবে। তখন বললো তাহলে কিন্তু একটা পোস্টার করতে গেলে তো একটা সময় লাগে, তো রং লাগে, তুলি লাগে, ক্যানভাস লাগে, বোর্ড লাগে ইত্যাদি। তখন উনি বললেন যে ঠিক আছে আমি দেখছি। বলে যেহেতু সময় ছিল না, মাঝরাতে তপনবাবু পোস্টারটা চাইছেন এবং রং করলে সেটা তো শুকোতে একদিন সময় লাগবে এবং ইত্যাদি, সেই জন্য উনি পোস্টারটা পেপার কাট আউট দিয়ে বানিয়েছিলেন। একটা পেপার কাট আউট দিয়ে, পেপার কাট আউটটা উনি ব্যবহার করলেন কেন, আর কোনো উপায় ছিল না বলে, এবং সেইখান থেকে একটা এরকম ব্রিলিয়েন্ট পোস্টার করলেন। থ্যাংক ইউ। আচ্ছা, বুকু মুন্সি কিছু বলবেন? প্লিজ আসুন। আপনারা প্রথমেই বলেছি যে অন্নদা মুন্সি ওনার এক ধরনের গুরু ছিলেন, মানে বোথ আর্ট কলেজে থাকার সময়, তারপরে যখন বিজ্ঞাপন জগতে এলেন। বুকু মুন্সি অন্নদা মুন্সির মেয়ে, আর অন্নদা মুন্সির সংগ্রহ আমরা পেয়েছি ওনার কাছ থেকে। আমি রনেন কাকাকে আমার নিজের কাকা বলেই ভাবি, কারণ আমি জন্মে থেকে অনেক ছোটবেলায় প্রথম, মানে আমার স্মৃতিতে যেটা আছে যে উনি একদিন আমাদের বাড়িতে, আমার বাবা পিয়ানো বাজাচ্ছিলেন, তখন উনি একটা দরজাতে হেলান দিয়ে দাঁড়িয়ে গান করছিলেন। সেই গানটা আমার মনকে খুব টেনেছিল। তার মধ্যে আহা জমবে ধুলা তানপুরাটার তারগুলা, আমি তো এত ছোট কিছু বুঝতাম না, ওই সুরটা আমার খুব ভালো লেগেছিল। তো ওই যখন পড়বেন আমার গানটা উনি করছিলেন। তারপরে এমনি বাবার কাছে আসতেন, বাবা যেতেন, এরকম সম্পর্ক ছিল। আমি তো খুব একটা ধারে কাছে বুঝতাম না, তো বড়রা কত কথা বলেন। কিন্তু আমি পরবর্তীকালে আমরা এই আর্কাইভের কাজের সময় থেকে আবার আমি বড় হয়ে রনেন কাকার খুব কাছে চলে এলাম। অনেক সুন্দর সুন্দর গল্প, অনেক কথা হতো ওনার সঙ্গে আমার। তো জমে আছে, আমি যতটা পাচ্ছি লিখছি। তো রনেন কাকা আমায় একটা কথা বলেছিলেন যে মুন্সিদা, আমি মুন্সিদাকে অনুসরণ করেছিলাম। ওই টিভিতে আমার বাবা চলে যাওয়ার পরে টিভিতে একটা যে হচ্ছিল, তাতে রঘুনাথ গোস্বামী আর রনেন কাকা দুজনেই বলেছিলেন বাবা সম্বন্ধে কিছু। তখন বলেছিলেন যে রনেন কাকা একটা ছবি এঁকেছিলেন, সেই আঁকাটা বাবার টেবিলে এঁটে রেখেছিলেন, পিয়ানোর উপর রেখেছিলেন। তো বলছেন, বাবা বলছেন তুমি যে ছবিটা এঁকেছো, এটা কি এঁকেছো, এটার মানে কি জানো? তুমি যে দেখেছো একটা মেষ পালক অনেকগুলো ভেড়াকে টেনে নিয়ে যাচ্ছে, তারা যাচ্ছে। তখন বলছেন, বাবা বলেছেন, বাবা এইভাবেই কথা বলছেন, আমি কৃষ্ণ, তুই বলরাম, আর এই যে দল যাচ্ছে এরা সবাই আমাদের শিষ্য।
তো এই কথাটা আমার ভীষণ মনের মধ্যে হয়েছিল। আর রনেন কাকা যেহেতু খুব সুন্দর গাইতেন, তার কিছু বছর 5 আগেও আমি ওনার কাছে গেছি। তো আমরা একটা গান করতাম, আমার বাবা করতেন, সেই গানটা উনি তখন আমাদের সঙ্গে আমরা করেছি, আমাদের সঙ্গে উনি করছিলেন আর কি। শ্রী রামচন্দ্র কৃপালু ভজুমানো ওই গানটা করছিলেন। তারপরে সবচেয়ে বড় কথা রনেন কাকা আমাকে যেটা বলেছেন, আজকে আমি এই ছবিগুলো, আমি তো এত ছবি দেখিনি আগে, ছবিগুলো সব দেখতে দেখতে তখন আমি রিয়েলাইজ করলাম, আমার ভেতরে বুঝতে পারলাম যে রনেন কাকা বলেছেন আমাকে যে তুমি জানো মুন্সিদা আমায় কি বলে ডাকতেন? বলেছেন তুমি তো রনে নারায়ণ দাস, তুমি আমার রেমবার্ন। উনি ওই নামেই ডাকেন, এই তুমি হচ্ছে রেমবার্ন। সেই জন্য আমার খুব ভালো লেগেছিল এটা রনেন কাকার নিজের মুখে শোনা। আর ফোনে আমার প্রায় দিনই ওনার সঙ্গে একটু গল্প হতো, কতবার বলেছেন আসতে। এই তার মধ্যে যে আমাদের করোনা এসে ঢুকে আমাদেরকে অনেকটা গ্যাপ দিয়ে দিল, দূরত্ব হয়ে গেল, কিন্তু রনেন কাকা আমাদের মধ্যেই আছেন, আমি বিশ্বাস করি। ধন্যবাদ। বলা হয়েছিল আমার কম্পেয়ার করতে, যেটা আমার তো সাংঘাতিক, যাকে বলে স্টেজ ফ্রাইট, তো সেটাকে ওভারকাম করাটা খুব মুশকিল ছিল। তপদিদি volunteered, so I'm very thankful to her, and এত সুন্দর ডিটেলড প্রেজেন্টেশন এবং ক্রোনোলজি অফ দি ইভেন্টস এবং ওনার ছবির যে প্রোগ্রেশন সেটা ওনার ধরা পড়েছে। অনেকে যারা আমাদের বলেছেন তারা অনেকে চলে গেছেন, উনি আছেন, প্রণববাবু আছেন, সরি, আর শিবনাথ কাকু চলে গিয়েছেন, অভিকবাবু উনিও চলে গিয়েছেন। তো সরি আমি যদি ইফ আই এম মিসিং, হ্যাঁ সঞ্জিত দা উনি রয়েছেন। এই অসাধারণ ছবি, মানে যখনই বাবার কোনো অনুষ্ঠানের কথা মনে হয় এবং কোনো ছবির কথা মনে হয় তখনই ঈশিতা বলে যে দাঁড়া ওই সঞ্জিত, ওর ছবিগুলো ভালো, ছবিগুলো বার করা যাক। আর সেই ছবি দিয়েই আজকে এইটা আমাদের এখানে রয়েছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই। আই ডোন্ট নো ইফ আই এম মিসিং আউট গৌতম বাবুকে, আই এম সরি, উনি ছিলেন প্রথমে আমাদের মধ্যে বলেছেন। থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের এটা করার জন্য। অন্নদা মুন্সির উপরে একটা আলাদা চ্যাপ্টার আছে বইটাতে, ওই ওনার লেখাটাতে। তা মুন্সিদার ওপরে এখন একটা অসাধারণ গল্প, যেটা আমি তো আমার কাছে লেখাটা নেই, কিন্তু আমি জাস্ট ওটা বলতে চাই যে কোনো একটা বিজ্ঞাপন হচ্ছে এবং বোধহয় যে বিজ্ঞাপনটি নিতে এসছে সে ওয়েট করছে, একই রকম যেটা বলছিলেন শিবনাথ কাকু, যে বসে আছে। তো হঠাৎ কি হয়েছে, কাগজেতে কালি পড়ে যায় একটা জায়গাতে, একটা থ্যাবড়া। তো অন্নদা মুন্সি ওখানে উপরে একটা স্টার করেন আর লিখে রাখেন, ফ্রম দ্য কেয়স আ স্টার ইজ বর্ন, অ্যান্ড দ্যাট ওয়াজ দি অ্যাড। এবং মানে হি ওয়াজ অলওয়েজ ইন অফ অন্নদা মুন্সি, অ্যান্ড এই গল্পটা উনি সবসময়তে বলতেন যে the creative genius of মুন্সিদা। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের মোটামুটি 2 ঘন্টা কেটে গেল। আমার মনে হয় অনেক গল্প আমরা আজ নিজেদের মধ্যে বলতে পারলাম, যতটা আমরা সময় নিজেদের মধ্যে কাটাতে পারলাম। ধন্যবাদ।